ইনশাআল্লাহ। ওকে। তো আমাদের আজকে ফাউন্ডেশন কোর্সের ১ম ক্লাস এমসিকিউ প্লাস রিটেন। তো আমাদের আজকে আপনাদের ফ্রি ক্লাস। আমরা ফ্রি ক্লাসে বলেছিলাম যে ২ টা পার্ট আলোচনা করব। ১ম সেশনে আপনারা যে পদ্ধতিতে পড়াশোনা করলে এক চান্সে আইনজীবী হতে পারবেন এবং ২য় সেশনে আমরা তামাদি আইন ১৯০৮ এর উপর ফ্রি ক্লাস করব। তো আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সাথে পরিচয় হয়েছে। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের যে কমেন্ট বক্স আছে সেই বা হচ্ছে মেসেজ করার একটা অপশন আছে। সেখানে আপনাদের নাম এবং আপনাদের যেই বার বা হচ্ছে যে জেলা থেকে যুক্ত হয়েছেন, সেই জেলার নাম আপনারা লিখে দিতে পারেন। আমরা আলোচনা শুরু করতেছি। ১ম এই আমরা আলোচনা করব যে পদ্ধতিতে পড়াশোনা করলে আমরা এক চান্সে আইনজীবী হতে পারব। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে কোর্ট প্র্যাকটিস করতেছেন। প্রায় ৮ বছর ১০ বছর হয়ে গেছে সিনিয়রের সাথে জুনিয়রশিপ করতেছেন। কিন্তু বার কাউন্সিলে সনদ পাচ্ছেন না। এই ক্লাসে হয়তোবা এরকম থাকতে পারেন যে বার কাউন্সিলের পরীক্ষা কয়েকবার দিয়েছেন। ২ বার ৩ বার দিয়েছেন কিন্তু পরীক্ষায় পাস করতে পারেননি। তো আসলে আমাদের তো পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় পাস করার জন্য আমাদের কিছু না কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেকেই আছেন খুব বেশি ব্রিলিয়ান্ট। যারা খুব বেশি ব্রিলিয়ান্ট তারা আপনাদের হচ্ছে শর্টকাট কিছু টেকনিক আছে, মেথড আছে। সেগুলো আপনারা ফলো না করলেও চলবে। কিন্তু আমি আপনাদেরকে একটা টেকনিকের কথা আজকে শেয়ার করব যে কিভাবে আপনারা পড়াশোনা করলে আপনাদের যে স্বপ্ন, স্বপ্নের সেই কালো কোট, স্বপ্নের সেই কালো টাই, স্বপ্নের সেই কালো গাউন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। ওকে আমরা আলোচনা শুরু করতেছি। আ আপনি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা বার কাউন্সিল হোক বা জুডিশিয়ারি হোক যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান, তাহলে সেই পরীক্ষার যে সিলেবাস আছে, হ্যাঁ? সেই সিলেবাস সম্পর্কে আপনাকে ভালো একটা দক্ষতা রাখতে হবে। সেই সিলেবাসটা আগে দেখতে হবে। এখন আপনি বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হবেন বা জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে আপনি জাজ হবেন। এখন আপনি অ্যাডভোকেটশিপ পরীক্ষা দেন বা জাজশিপ পরীক্ষা দেন বা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাই দেন না কেন, সর্বপ্রথম আপনার কাজ হলো ওই পরীক্ষার যে প্রশ্ন হয়, সেখানে যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আমাদেরকে দেখা। তাহলে হয়তোবা সিলেবাস অনেকেরই জানা আছে যারা ১ বার ২ বার পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ? তারপরেও ওইটাকে অন্যভাবে না নিয়ে আমরা একটু রিপিট করি। তাহলে আমাদের বার কাউন্সিলের টোটাল ৩ ধাপের পরীক্ষা এমসিকিউ, রিটেন এবং ভাইভা। আমাদের টার্গেট থাকতে হবে আমরা যেহেতু বলতেছি যে এক চান্সে আইনজীবী হব। তাহলে এক চান্সে আইনজীবী হওয়ার জন্য আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা না। আমাদের টার্গেট শুধুমাত্র রিটেন পরীক্ষা না। আমাদের টার্গেট শুধুমাত্র ভাইভা পরীক্ষা না। আমাদের টার্গেট কি? এমসিকিউ, রিটেন, ভাইভা। অর্থাৎ ৩ ধাপের পরীক্ষা যেহেতু আমাদের এই ৩ ধাপের পরীক্ষাই আমাদের পাস করা লাগবে। তা আমাদের শুরু থেকেই টার্গেট থাকবে হচ্ছে আ আমরা শুরু করেছি একেবারে শেষ দিন অবধি আমরা হচ্ছে ফাইট করে যাব। তাহলে আমরা যদি বলি যে বার কাউন্সিলের যে পরীক্ষা এখানে আপনাদের ৩ ধাপের পরীক্ষা এমসিকিউ, রিটেন এবং ভাইভা। এমসিকিউ পরীক্ষা হয় আপনাদের ১০০ নম্বরের। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা থেকে বার কাউন্সিলের আপনাকে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে সেখান থেকে আপনাকে পাস করতে হলে ৫০ নম্বর পাওয়া লাগবে। লিখিত পরীক্ষাও হয় হচ্ছে আপনাদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় যদি আপনি কৃতকার্য হতে চান তাহলে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা থেকে আপনাকে ৫০ নম্বর পেতে হবে। তারপরে আসি ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায় যদি আপনি পাস করতে চান তাহলে ওইখানে ৫০ নম্বরের ভাইবা পরীক্ষা হয়। আর সেখানে আপনাকে ২৫ পাইতে হবে। তাহলে এমসিকিউতে ১০০ থেকে ৫০, লিখিততে ১০০ থেকে ৫০, ভাইভা থেকে ৫০ থেকে ২৫ যদি আপনি পান তাহলে আপনার যেই স্বপ্ন, সেই স্বপ্নের কালো কোট, স্বপ্নের কালো টাই, স্বপ্নের কালো গাউন ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা যদি সিনেমা দেখতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে সিনেমার টিকেট কাটতে হয়। এখন আমরা যারা লিখিত পরীক্ষার স্বপ্ন দেখতেছি, আমরা যারা এক চান্স আইনজীবী হওয়ার স্বপ্ন দেখতেছি, সর্বপ্রথম, সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে সিনেমার টিকেট লাগবে। তাহলে টিকেটটা কি? আপনি যে লিখিত পরীক্ষায় বসবেন ৪ ঘন্টার জন্য, সেজন্য আপনাকে এমসিকিউ পরীক্ষায় পাস করা লাগবে। তাহলে আমরা এমসিকিউ পরীক্ষায় যেভাবে পাস করতে পারবো সেই টেকনিক যদি একটু বলি, ১ম এ আসি এমসিকিউ পরীক্ষার সিলেবাস সম্পর্কে। এমসিকিউ পরীক্ষায় আপনাদের বার কাউন্সিলের যে এমসিকিউ পরীক্ষা এখানে টোটাল ৭ টা আইন আছে। ৭ টা সাবজেক্ট আছে। সেই ৭ টা সাবজেক্টের মধ্যে ১ম এই ধরি আ লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন। তামাদি আইন থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় খাতায় নোট করতে পারেন আমার কথাগুলো। তামাদি আইন থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে ১০। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে ১০। তারপরে আসি সাক্ষ্য আইন, এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্টে আপনাদের এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে ১৫।
তারপরে হচ্ছে বার কাউন্সিল অ্যাক্ট। বার কাউন্সিল অ্যাক্ট থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় মার্ক থাকবে হচ্ছে ৫। এই যে ৪ টা সাবজেক্টের নাম বললাম, লিমিটেশন, সুনির্দিষ্ট প্রতিকার আইন অর্থাৎ এসআর অ্যাক্ট বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট এবং হচ্ছে বার কাউন্সিল। এই ৪ টা সাবজেক্টে আমরা যদি যোগ দেই এমসিকিউ পরীক্ষার জন্য তাহলে হচ্ছে ১০, ১০, ১৫, ৫ অর্থাৎ টোটাল ৪০ নাম্বার। একেবারেই ট্রু সেন্সে যদি বলি আমাদের যে বার কাউন্সিলের ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের মধ্যে এই ছোট যেই ৪ টা সাবজেক্ট যে ৪ টা সাবজেক্টের কথা বললাম, এগুলো হলো কি সাবজেক্ট? এগুলো হলো ছোট সাবজেক্ট। একটু ভিডিওটা অফ করে দেই। জি। তাহলে এগুলো হলো কি ছোট সাবজেক্ট। আর বড় সাবজেক্টও আছে আপনাদের ৩ টা। বড় সাবজেক্ট হলো সিপিসি। আ সিপিসি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যেটাকে আমরা দেওয়ানি কার্যবিধি বলি। দেওয়ানি কার্যবিধিতে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক। তারপরে আসি দণ্ডবিধি। দণ্ডবিধিতে হলো ২০ মার্ক। টোটাল ৬০ মার্ক। তাহলে ছোট যে ৪ টা সাবজেক্ট আছে, ছোট ৪ টা সাবজেক্টে আপনাদের আ এমসিকিউ পরীক্ষায় মার্ক হচ্ছে ৪০। আর বড় যে ৩ টা সাবজেক্ট আছে, বড় ৩ টা সাবজেক্ট থেকে এমসিকিউ পরীক্ষায় মার্ক হলো ৬০। এই হলো টোটাল আপনাদের ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা। এই ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা থেকে আপনি যদি এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য হতে চান, তাহলে ১০০ থেকে আপনাকে ৫০% মার্ক পাওয়া লাগবে। অর্থাৎ ৫০ পাওয়া লাগবে। আর আপনি যদি ভুল উত্তর করেন, কোনটা ভুল দাগান, সেক্ষেত্রে প্রতিটা ভুল উত্তরের জন্য আপনার 0.25 করে কিন্তু কাটা যাবে। আচ্ছা। তাহলে আমরা এমসিকিউ পরীক্ষার সিলেবাস সম্পর্কে অবগত হলাম যে ৭ টা সাবজেক্ট থেকে কোন সাবজেক্টে কত নম্বরের কোয়েশ্চেন হয়। এখন আসি লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষার যে সিলেবাস আছে, সিলেবাসে আমাদের ১ম এই যে কোয়েশ্চেন হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হচ্ছে দেওয়ানি কার্যবিধি। সুনির্দিষ্ট সবাই যারা ক্লাসে যুক্ত হয়েছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন। হয়তোবা একটু বড় সেশন হতে পারে কিন্তু খুবই উপকারী হবে আপনাদের জন্য আশা করি। এখন আসি আ লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা থেকে আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হচ্ছে আপনাদের দেওয়ানি কার্যবিধি। এই ২ টা সাবজেক্ট থেকে আপনাদের টোটাল ৩ টা কোয়েশ্চেন হয়। ৩ টা কোয়েশ্চেন থেকে ২ টা কোয়েশ্চেন লিখতে হয়। এখানে মার্ক হলো ১৫ প্লাস ১৫ ৩০ নম্বর অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি থেকে ২ টা কোয়েশ্চেন আসে। ওইটার সাথে অতিরিক্ত হিসাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে ১ টা কোয়েশ্চেন থাকে। আপনি ৩ টা কোয়েশ্চেন থেকে যেকোনো ২ টা কোয়েশ্চেনের উত্তর করতে হবে। এখানে মার্ক হলো আপনার ৩০। তারপরে আসি আ আপনার লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন। তামাদি আইন থেকে আমাদের লিখিত পরীক্ষায় ২ টা কোয়েশ্চেন হয়। ২ টা কোয়েশ্চেন থেকে যেকোনো একটা কোয়েশ্চেন আপনাদের লিখতে হবে। এখানে মার্ক হলো ১৫ নম্বর। তারপরে আসি সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন থেকেও আপনাদের লিখিত পরীক্ষায় ২ টা কোয়েশ্চেন হয়। ২ টা কোয়েশ্চেন থেকে আপনাদের যেকোনো একটা কোয়েশ্চেন লিখতে হবে। এখানে মার্ক হলো ১৫। তারপরে আসি দণ্ডবিধি। দণ্ডবিধি যদিও অনেক বড় সাবজেক্ট। দণ্ডবিধিতে আপনাদের লিখিত পরীক্ষায় ২ টা কোয়েশ্চেন থাকবে। ২ টা কোয়েশ্চেনে আপনার মার্ক হচ্ছে ১৫ মানে ২ টা কোয়েশ্চেন থেকে যেকোনো একটা কোয়েশ্চেন আপনাকে লিখিত পরীক্ষায় লিখতে হবে। এখানে মার্ক হলো আপনার ১৫। তারপরে আসি ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি যদিও অনেক বড় আইন, হ্যাঁ? এত বড় আইন থেকে আপনাদের লিখিত পরীক্ষায় ২ টা কোয়েশ্চেন থাকবে। সেখান থেকে একটা কোয়েশ্চেন আপনাকে লিখতে হবে। এখানে মার্ক হলো কত? ১৫। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর নিয়ে বসি, তাহলে ১ম এ আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কার্যবিধি। এইখান থেকে আমাদের লিখিত পরীক্ষায় নম্বর হলো ৩০। তারপরে আসি তামাদি আইন। তামাদি আইন থেকে আমাদের লিখিত পরীক্ষায় নম্বর হলো ১৫। তারপরে আসি হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন থেকে আমাদের লিখিত পরীক্ষায় নম্বর হলো ১৫। তারপরে আসি হচ্ছে আপনার আ দণ্ডবিধি। দণ্ডবিধি থেকেও ১৫, ফৌজদারি থেকেও ১৫ তাহলে ১০ মার্ক শর্ট আছে। আমরা যদি টোটাল যোগ দেই তাহলে ৯০ হচ্ছে। আর ১০ মার্ক হলো আপনাদের বার কাউন্সিল অ্যাক্ট থেকে। বার কাউন্সিল অ্যাক্ট থেকে আপনাদের ১০ নাম্বার। এই হলো টোটাল ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় আপনি সর্বমোট ৪ ঘন্টা সময় পাবেন। এই লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের পরীক্ষা থেকে আপনাকে ৫০ নাম্বার পাইলে আপনি যদি ৫০ নাম্বার ৫০% মার্ক অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি লিখিত পরীক্ষায় কৃতকার্য হবেন। তারপরে আসি ভাইভা পরীক্ষা। ভাইভা পরীক্ষা ৫০ আপনি হচ্ছে সব সাবজেক্ট আসলে ভাইভাতে আলাদা করে কোনো সিলেবাস নেই। আপনি বার কাউন্সিলের জন্য যে পড়াশোনা করে গেছেন, তারপরে টুকিটাকি যেই সংবিধান বা হচ্ছে আদার্স যে রিলিভেন্ট ল গুলো আছে যেগুলো আমরা রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে এই ধরনের বিষয়গুলো থেকে এবং কোর্ট রিলেটেড বিষয়গুলো থেকে ভাইভা পরীক্ষায় সাধারণত কোয়েশ্চেন হয়। তাহলে ১ম এই আসি, সবাই মনোযোগ সহকারে শুনবেন, খাতা কলম নিয়ে নোট করতে পারেন। আপনাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন হয়তোবা
আজকের ক্লাসের কারণে আপনার জীবনের যেই গতি, আপনার লাইফের যে সিদ্ধান্ত, ইনশাআল্লাহ সেই সিদ্ধান্তটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, আপনার যেই স্বপ্ন, সেই স্বপ্ন আজকের ক্লাসের মাধ্যমে পূরণ হয়ে যেতে পারে। আমি কিন্তু কোর্স সম্পর্কে আমাদের যে ফাউন্ডেশন কোর্স, এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছুই বলিনি। সর্বশেষে বলব যারা শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, কারণ আমাদের এই বার কাউন্সিলের যে জার্নি, এটা হলো আমাদের ৬ মাস কি ৮ মাস বা ১ বছরের একটা জার্নি। এই জার্নিতে অনেকেই শুরু করে কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে না। জার্নিটা হলো আজকে থেকে শুরু হলো, পরবর্তীতে যেদিন ভাইবার রেজাল্ট হবে, ভাইবার রেজাল্টের দিন পর্যন্ত আপনাকে কিন্তু এই জার্নিটা ক্যারি করতে হবে, পড়াশোনার যে জার্নিটা। এবং এই জার্নিটা তো আপনি ক্যারি করবেনই, পাশাপাশি হলো আচ্ছা, সবাই কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? একজন মেসেজ দিয়েছিল। শুনতে কোনো সমস্যা হচ্ছে? জি না স্যার, জি না স্যার, সমস্যা হচ্ছে না স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। যেহেতু শুনতে পাচ্ছেন তো থ্যাংক ইউ। ওকে, তাহলে একেবারেই যদি আমরা ট্রু সেন্স এ বলি যে এই যে ৩ ধাপের পরীক্ষা, ৩ ধাপের পরীক্ষার জন্য ১ম এ আপনাকে যেটা করতে হবে সেটা হলো এমসিকিউ পরীক্ষায় পাস করতে হবে। এমসিকিউ পরীক্ষা হলো ১ ঘন্টার হয়। তাহলে এই যে ১ ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষায় আপনাকে ১ম এ পাস করা লাগবে। এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য কি করতে হবে? আমাদের মেক্সিমাম স্টুডেন্ট আমরা এমসিকিউ পরীক্ষায় ফেল করি। সবচেয়ে খারাপ বিষয় হলো যেদিন এমসিকিউ পরীক্ষা হয়, ঐদিন রাতেই কিন্তু রেজাল্ট হয়ে যায়। এবং ঐদিনই আপনার হচ্ছে পাস এবং ফেল নির্ধারিত হয়ে যায়। আচ্ছা, যাই হোক। তাহলে এমসিকিউ পরীক্ষায় আমরা কিভাবে পাস করব? আমরা কুশলী হব। আমরা আইনজীবী হব। তাহলে আপনি কুশলী হবেন, আপনি আইনজীবী হবেন, আপনি অ্যাডভোকেট হবেন। একেবারেই ট্রু সেন্স এ কোর্ট আপনাকে লার্নেড বলে সম্বোধন করবে। আগামীকালকেও কিন্তু আপনাদের আরেকটা ফ্রি ক্লাস আছে। সবাই যুক্ত হবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আপনাদের দেওয়ানি কার্যবিধির উপর ক্লাস হবে। যারা বলেন দেওয়ানি কার্যবিধি কঠিন, ইনশাআল্লাহ আগামীকালকের ক্লাসের পর আপনাদের দেওয়ানি কার্যবিধির যে ভীতি সেটা থাকবে না। তাহলে কোর্ট আপনাকে কি বলে সম্বোধন করবে? আমরা যখন শুনানি করি, যেহেতু রেগুলার প্র্যাকটিশনার, পাশাপাশি একাডেমিটা হচ্ছে শখের বশে চালাই। ভালো লাগে অবসর সময়টা। তাহলে কোর্ট আমাদেরকে গতকালকে বৃহস্পতিবার দিন ছিল। গতকালকে ২ টা মামলায় শুনানি ছিল। আমরা যখন সাবমিশন রাখি কোর্ট আমাকে কি বলে সম্বোধন করেছে? লার্নেড, বিজ্ঞ। আপনি যখন অ্যাডভোকেট হবেন, কোর্ট আপনাকে কিন্তু ভাই বলবে না। কোর্ট আপনাকে লার্নেড বলবে। কোর্ট আপনাকে বিজ্ঞ বলে সম্বোধন করবে। দেখেন পৃথিবীতে এই একটা পেশা, জজিয়তি আর ওকালতি, যেখানে আপনাকে বিজ্ঞ বলা হয়। আপনি অনেক বড় পিএইচডি ধারী, অনেক শিক্ষিত, কিন্তু কেউ আপনাকে লার্নেড বলবে না, বিজ্ঞ বলবে না। আপনাকে বলা হবে বিজ্ঞ আইনজীবী। তাহলে আপনি বিজ্ঞ আইনজীবী হবেন, আপনি কুশলী হবেন। তাহলে সেই কুশলী হওয়ার জন্য আপনাকে ৩ ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। তাহলে এই ৩ ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে, সেই ৩ ধাপের পরীক্ষায় পাস করা লাগবে। তাহলে সবাই তো পরীক্ষা দিবে, প্রায় ৫০,০০০। তাহলে নতুন করে এবার আরো অনেকে পাস করেছেন, আপনারা এলএলবি পাস করেছেন, আপনারাও পরীক্ষা দিবেন। তাহলে এতজন পরীক্ষা দিবে, তার মধ্যে কিছু কিংবা জন পাস করবে, মেক্সিমাম অংশ ফেল করবে। ১০% বা ২০%, ১৮% পাস করবে। আর বাকি ৭০%, ৭৫%, ৮০% ফেল করবে। তাহলে যারা ফেল করলো, উনারা কি যোগ্যতা অর্জন করেনি এই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য? অবশ্যই আপনারা যোগ্যতা অর্জন করেছেন। আপনারা অনার্স পাস করেছেন অনেকে বা হচ্ছে ডিগ্রি পাস করেছেন। অনার্স পাস করে দেন আবার এলএলবি পাস কোর্স করেছেন। তার মানে ডাবল ডিগ্রিধারী আপনি। এদিক দিয়ে আবার আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন আমার মতো, আপনারা হচ্ছে ৪ বছরের এলএলবি অনার্স করেছেন, ১ বছরের এলএলএম মাস্টার্স করেছেন আমাদের মতো। আমি করেছি। তাহলে আমরা কি বার কাউন্সিলের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্য না? অবশ্যই যোগ্য। তাহলে বার কাউন্সিল তো ইচ্ছা করলেই সবাইকে সনদ দিয়ে দিলেই পারে। তাহলে পরীক্ষা কেন? পরীক্ষা হলো জাস্ট আপনাকে যাচাই করার জন্য যে আপনার ডেডিকেশন লেভেল কতটুকু? যে আপনি কতটুকু অ্যাডভোকেট হবেন, হওয়ার পর আপনি প্র্যাকটিস করবেন কিনা? এই পেশায় থাকবেন কিনা? সেজন্যই কিন্তু পরীক্ষা। তাহলে আমরা যদি ১ম এই এমসিকিউ পরীক্ষায় কিভাবে পাস করব, সেই বিষয়টা আলোচনা করি। সবাই শেষ পর্যন্ত থাকবেন, এটাই সবার কাছে রিকোয়েস্ট। একটু টেকনিক বলি আপনাদেরকে, খাতায় লিখে রাখতে পারেন। তাহলে সর্বপ্রথম আমরা যদি তামাদি আইনের কথা বলি, আমাদের যে বার কাউন্সিলে
7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্টের মধ্যে সর্বপ্রথম ধরি হচ্ছে আমাদের তামাদি আইন। কারণ তামাদি আইন আমাদের সবার কাছেই মোটামুটি সহজ মনে হয়। মনে হয় যে না, আলহামদুলিল্লাহ এই সাবজেক্টটা মোটামুটি ভালো, সহজ, পারা যাবে। ধরেন আমরা তামাদি আইন দিয়েই পড়া শুরু করলাম বা সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে পড়া শুরু করলাম। তাহলে তামাদি আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো 10 মার্ক। আজকে ক্যালকুলেশন করে দিচ্ছি। এই ক্যালকুলেশন দিয়ে আপনি পরবর্তী বার কাউন্সিলের পরীক্ষায় বসবেন। আপনি অ্যাডভোকেট হয়ে এক চান্সে চলে আসবেন। তাহলে লিমিটেশন অ্যাক্টে তামাদি আইনে আমাদের এমসিকিউ পরীক্ষায় 10 মার্ক। তামাদি আইনে আমাদের সর্বমোট সেকশন কয়টি? একেবারে যদি ট্রু সেন্সে বলি আমাদের সর্বমোট সেকশন ছিল ৩২ টি। এখন বলবৎ আছে কয়টি? ৩২ টি থেকে এখন বলবৎ আছে হচ্ছে ২৯ টি। যেহেতু তামাদি আইন ছোট আইন, আমরা ২৯ টা সেকশনই পড়ব। এখন তামাদি আইন থেকে ধরেন আমরা সেকশন পড়লাম হচ্ছে 29। এমসিকিউ পরীক্ষায় 10 মার্ক, 10 মার্কের জন্য। এখন আমাদের তামাদি আইনের সবচেয়ে বেশি যে সমস্যাটা, সেই সমস্যা হলো আর্টিকেলে। একেবারেই ট্রু সেন্সে মাথায় নিয়ে অন্য যদি চিন্তা থাকে দয়া করে ওই চিন্তাগুলো মাথা থেকে ডিলিট করে দিবেন। আর যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন যদি ফোন আসে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, অনেকে দেখছি বারবার জয়েন করতেছেন, বের হচ্ছেন, এরকম হয় অনেক সময় ফোন চলে আসে। যদি খুব বেশি গুরুত্বপূর্ণ না হয় ফোনটা কেটে দিবেন। কেন আপনার আজকের যদি কথাগুলো নোটেট করে রাখতে পারেন, আপনার পরবর্তী যেই আ বাকি আপনার লাইফ, আপনার কেরিয়ার, হ্যাঁ? সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার নামে, হ্যাঁ? পরবর্তীতে যারা আসবে, নতুন প্রজন্ম তারা আপনার পরিচয় দিবে। এমন একটা পরিচয় আপনি পাবেন। আপনার বংশের মধ্যে কেউ অ্যাডভোকেট নাই। আপনি নতুন অ্যাডভোকেট হবেন। আপনি যখন মারা যাবেন, আপনি মারা যাওয়ার ৩ পুরুষ পর পর্যন্ত বলবে যে আমাদের বংশে একজন অ্যাডভোকেট ছিল, আইনজীবী ছিল। যাই হোক, তাহলে লিমিটেশন অ্যাক্টে আমাদের সেকশন হলো কয়টি? সেকশন হলো ২৯ টি। আমাদের লিমিটেশন অ্যাক্টের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো অনুচ্ছেদে ১৮৩ টা অনুচ্ছেদ। এটা সবার কাছেই পেইনফুল। কারণ অনুচ্ছেদগুলো থেকেও এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয়। তাহলে অনুচ্ছেদের ভীতি আজকে কাটিয়ে দিচ্ছি। আমরা শুধুমাত্র তামাদি আইন এই ১৮৩ টা অনুচ্ছেদ থেকে যেই অনুচ্ছেদগুলো থেকে বিগত সালে আমাদের বার কাউন্সিলের পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, ১। দ্বিতীয়ত হলো যেই অনুচ্ছেদগুলো থেকে আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায়, বিজেএস পরীক্ষায় কোয়েশ্চেন আসছে। আর তৃতীয়ত হলো যেই সকল আর্টিকেল থেকে আমাদের রেগুলার কোর্ট প্র্যাকটিসে কাজে লাগতেছে, যেমন সানি মামলা, মিস আপিল, আরো বিভিন্ন কিছু আর্টিকেল আছে যে আর্টিকেল গুলো আমরা অ্যাজ ইউজুয়াল রেগুলার কোর্ট প্র্যাকটিসে ওই আর্টিকেল গুলো দিয়ে আমরা পিটিশন, মামলা, মোকদ্দমা, দরখাস্ত এগুলো দিই। ওই আর্টিকেল গুলো যদি আমরা ভালো করে পড়ে ফেলি তাহলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় 10 এ 10ই কমন পড়বে। তাহলে আমি আপনাদেরকে অলরেডি আমাদিয়ানের পিডিএফ ফাইল আপনাদের গ্রুপে কিন্তু শেয়ার করেছি। তো সেখানে দেখবেন যে সব মিলিয়ে কত হবে? 40 প্লাস সর্বোচ্চ 50 এরকম আর্টিকেল হবে। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি, কাউন্ট করি, ধরেন হচ্ছে 40 প্লাস আর্টিকেল যদি আপনি তামাদি আইন থেকে পড়ে ফেলেন, তাহলে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনে ইনশাআল্লাহ আপনার আর্টিকেলের সবগুলো কোশ্চেনই কমন পড়বে। এবং আমি আপনাদেরকে তামাদি আইন থেকে যে আর্টিকেল গুলো পড়াবো এবং বিগত আ ২ টা সেশনে পড়িয়েছি যেহেতু আপনারা 3rd সেশন, ইনশাআল্লাহ সবই কমন পড়েছে। আমাদের তামাদি আইন থেকে 10 এ 10 ই কমন পড়েছে। তাহলে একটু যদি ক্যালকুলেশন করি এই 10 মার্কের জন্য আমাদের সেকশন হলো 29 আর আর্টিকেল ধরেন হচ্ছে 40, ধরেন আমরা 41 ধরলাম, সমান, সমান 70। ৭০ সেকশন। তার মানে তামাদি আইনে আমি যদি ১০ মার্ক অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের ৭০ টা সেকশন বা আর্টিকেল পড়ে ফেললেই হবে। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। একদম ট্রু সেন্স এ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আমি পরবর্তী পরীক্ষাটা কিভাবে আমি হচ্ছে পাস করব। আপনি কুশলী হবেন। আমি ১ম এই বলেছি যে আপনি কুশলী হবেন। আপনাকে কোর্টে কৌশল করে কথা বলতে হবে। এখানে গায়ের জোর, মস্তিষ্কের জোরও অনেক সময় কাজ করবে না। পেশির জোর কাজ করবে না। এখন আপনি কৌশল করে একটা কথা বলতে পারলে বা কৌশল করে কাজ করতে পারলে আপনি পার্টিকে রিলিফ দিতে পারবেন। ঠিক তেমনি এই বার কাউন্সিলের পরীক্ষায়ও যদি আপনি পাস করতে চান তাহলে কিছু না কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তাহলে আমরা ১ম এই বলেছি যে ছোট সাবজেক্ট গুলো আমরা ভালো করে পড়বো। তার মধ্যে আমরা ১ম এই রেখেছি তামাদি আইন। তাহলে তামাদি আইন থেকে আমরা ৭০ টা সেকশন আর্টিকেল যদি পড়ে ফেলি তাহলে এমসিকিউ পরীক্ষায় আমাদের কমন পড়বে হচ্ছে ১০ মার্ক। তারপরে আসি সুনির্দিষ্ট প্রতিকার আইন। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাদের সর্বমোট সেকশন আছে হচ্ছে ৫৭ টি। মাত্র ৫৭ টি সেকশন সুনির্দিষ্ট প্রতিকার আইনে। তাহলে ৫৭ টি সেকশন থেকে কয়েকটা সেকশন বাতিলও আছে। এগুলো বাতিল হয়ে গেছে, ওমিটেড। আবার কিছু সেকশন আছে যেগুলো থেকে কখনোই বার কাউন্সিলে কোশ্চেন আসেনি। তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি, খাতায় একটু নোট করতে পারেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় ১০ মার্ক।
তাহলে সুনির্দিষ্ট প্রতিকারিণের সেকশন হলো 57, 57টি। তার মানে 57টি সেকশন পড়ে আমি 10 মার্ক পাচ্ছি। আমাকে 57টাও পড়া লাগবে না ভাই। এখানে আপনার কিছু সেকশন বাতিল আছে, কিছু সেকশন থেকে একেবারেই কোয়েশ্চেন হয় না। এখান থেকে যদি আমরা 40টার মতো সেকশন পড়ে ফেলি, তাহলে এমসিকিউ পরীক্ষায় সুনির্দিষ্ট প্রতিকারাইন থেকে আপনার 10 এ 10ই কমন পড়বে। বিশেষ করে সেকশনের গ্রাউন্ড গুলো যদি পড়ে ফেলি, তাহলেই সুনির্দিষ্ট প্রতিকারাইন থেকে 10 এ 10 কমন। তারপরে আসি বার কাউন্সিল অ্যাক্ট। বার কাউন্সিল অ্যাক্ট আমাদের যে বার কাউন্সিলের ৭ টা আইন আছে, ৭ টা সাবজেক্ট আছে। এই ৭ টা সাবজেক্টের মধ্যে বার কাউন্সিল অ্যাক্ট সবচেয়ে সহজ। এবং আপনারা পড়লেই বুঝতে পারবেন। এগুলো আমাদের সম্পর্কে বলা আছে। আমরা যা, যা করব বা করি, আ কি হবে, আমাদের ফান্ড, আমাদের গঠন এইগুলিই বলা আছে। আপনি ১ বার ২ বার পড়লেই পারবেন। এই বার কাউন্সিল অ্যাক্টে আমাদের টোটাল ৩ টা আইন। একটা হলো রুলস, একটা হলো অর্ডার, আরেকটা হলো ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট। ৩ টা আইন থেকে আমরা ওভারঅল যদি চিন্তা করি, তাহলে হচ্ছে ৭০ বা ৮০। ধরেন আমরা ৭০ টা ধরলাম। ৭০ টা রুলস অর্ডার যদি পড়ে ফেলি, তাহলে আমাদের এমসিকিউ পরীক্ষায় ৫ মার্ক কমন পড়বে। আরো কম পড়লেও কমন পড়বে। আমরা বাড়িয়ে পড়তেছি। তারপরে আসি সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনে আমাদের সেকশন কয়টি আছে? ১৫৭টি সেকশন, ১৬৭টি সেকশন। তাহলে সাক্ষ্য আইন থেকে আমরা মেক্সিমাম সেকশনই পড়ব। যেহেতু ছোট সাবজেক্ট, মার্ক হলো 15। তাহলে মেক্সিমাম সেকশনও যদি পড়ে ফেলি, ধরেন হচ্ছে ১০০ বা হচ্ছে ১১০ টা, যদি ১২০ টাও পড়ে ফেলি, তাহলে আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন মিস হওয়ার কিন্তু সুযোগ নেই। তাহলে সাক্ষ্য আইন থেকে আমাদের মার্ক পেলাম হচ্ছে 15। একটু কাউন্ট করি। লিমিটেশন অ্যাক্ট থেকে আমরা সেকশন পড়লাম ৭০। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে সেকশন পড়লাম হচ্ছে 40। একটু যোগ দেন। ৭০, ৪০। তারপরে হচ্ছে বার কাউন্সিল অ্যাক্ট। বার কাউন্সিল অ্যাক্ট থেকে পড়লাম হচ্ছে ৭০। তারপরে আসি হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট থেকে পড়লাম হচ্ছে ১২০। তাহলে টোটাল কত হচ্ছে? ৭ দুগুণে ১৪, ১৪০ আর ৪০, ১৮০। ১৮০ আর ১২০ সমান কত হয়? ৩০০। আমি কিন্তু বাড়িয়ে বলেছি। তাহলে এই ৩০০ সেকশন আপনারা যারা পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিবেন বা আইনের ছাত্র আছেন, আপনারা এখানে যদি কেউ আইনের ছাত্র থেকে থাকেন বা বিলিভ করেন, আপনি আজকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান। যারা আইনের ছাত্র আছেন, পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিবেন না বাট আইনের ছাত্র, সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আমরা ছিলাম সবচেয়ে বেশি হতভাগ্য। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, এলএলবি অনার্স পড়ি, আমাদের ইউনিভার্সিটি গুলো আমাদেরকে ওইভাবে নোটিশ করেনি যে আমরা, হ্যাঁ, আমাদেরকে ওইভাবে ট্রেন আপ করেনি যে এরকম যে আপনাদের এলএলবি অনার্স শেষ হওয়ার পর এরকম বার কাউন্সিলের একটা পরীক্ষার মতো কঠিন পরীক্ষায় আপনাকে অবতীর্ণ হতে হবে। যেটা আমরা যারা ২০২২ সালে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হয়েছি, হ্যাঁ, আপনারা জানেন যে ওই সময় প্রশ্নগুলো কত কঠিন হয়েছে, কতটুকু অথেন্টিক কোয়েশ্চেন হয়েছে। আমাদেরকে ইউনিভার্সিটি গুলো কোনো দিক নির্দেশনা দেয়নি। যে কারণে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে। খুবই পড়াশোনা করতে হয়েছে। একটা মানসিক একটা দুর্দান্ত একটা চাপ গিয়েছে। যদি সেটা আমাদেরকে ইউনিভার্সিটি লাইফে বা কলেজে পড়া থাকাকালীন যদি আমাদেরকে নোটিশ করত, তাহলে আমরা কিন্তু ওই সময়েই কিন্তু পাশাপাশি বার কাউন্সিলের জন্য একটা অ্যাডভান্স প্রিপারেশন নিতাম। দেন আমরা এলএলবি পাস করেছি। বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিয়েছি। জাস্ট পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হয়ে গেছি। কোনো প্যারা নেই। এটা কিন্তু আমাদেরকে দেয়নি। তাহলে যারা এলএলবির স্টুডেন্ট যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, আপনারা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। আচ্ছা একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ? তাহলে আমাদের ক্যালকুলেশন করলে টোটাল ৩০০ সেকশন হচ্ছে। ৭০, ৪০, ৭০, ১২০। এই ৩০০ সেকশন পড়ে আপনার যদি পড়ে ফেলেন, আপনার এমসিকিউ পরীক্ষায় কমন পড়বে হচ্ছে ৪০ মার্ক। লিমিটেশনে ১০, তারপরে হলো আ আপনার স্পেসিফিক রিলিফে ১০, এভিডেন্সে ১৫, তারপরে হচ্ছে বার কাউন্সিলে হলো ৫। তাহলে টোটাল হলো আপনাদের আ ৪০ মার্ক। তার মানে এই ৩০০ সেকশন পড়ে আপনাদের পরবর্তী যেই এমসিকিউ পরীক্ষা আছে সেখানে আপনি অ্যাচিভ করতেছেন ৪০ মার্ক। বিলিভ করেন ভাই, আপনি যদি আজকে থেকে পড়া শুরু করেন, আগামী যদি ১ মাস ভালো করে পড়েন, এই ৩০০ সেকশন আপনি হচ্ছে একদম হাফেজ হয়ে যাবেন। কারণ এই সেকশন গুলো সহজ অন্যান্য সাবজেক্টের তুলনায় এবং পড়াও মজা। তাহলে আপনার, আমি বলেছি কৌশলী হতে হবে। তাহলে আপনার ফার্স্ট টার্গেট কি? আপনার ফার্স্ট টার্গেট হলো অ্যাডভোকেট হওয়ার জন্য ১ম যেই টার্গেট, সেই টার্গেটটা হলো এই ৩০০ সেকশন ভালো করে পড়ে ফেলা। এমনভাবে এই ৩০০ সেকশন পড়বেন যে এইখান থেকে আমার যদি যেকোনো মূল্যে আমার টার্গেট থাকবে যে এখানে এমসিকিউ পরীক্ষায় ৪০ নাম্বার, এই ৩০০ সেকশন পড়ে এই ৪০ এ আমার ৪০ই লাগবে। বিলিভ করেন আমি আপনাদেরকে ক্লাসে পড়াবো, এই ৩০০ সেকশনই পড়াবো। একটু হয়তোবা ১৯-২০ হতে পারে, ২ টা সেকশন বেশি হতে পারে বা ২ টা কম হতে পারে। যারা ভালো করে পড়ে ফেলবেন আপনাদের যে পরীক্ষা, মূল পরীক্ষা এখানে দেখবেন যে ৪০ থেকে ৪০ই কমন পড়েছে।
এখন 40 থেকে ধরেন 40 কমন পড়লো না, 39 বা 38 কমন পড়লো। তাও পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় কি টেকনিকটা হলো এই জায়গায়, আপনি যখন এই ৪ টা সাবজেক্ট শেষ করে ফেলবেন, আপনার ভিতরে অটো কনফিডেন্স বিল্ড আপ হবে। বিলিভ করেন, এই কথাটা লিখে রাখেন যে যদি আপনি এই ছোট ৪ টা সাবজেক্ট আগামী ১ মাসে শেষ করতে পারেন, তাহলে আপনার ভিতর অটো কনফিডেন্স বিল্ড আপ হবে যে পরীক্ষায় পাস করতে ৫০ লাগে। আমার ৪০ নাম্বারের প্রস্তুতি হয়ে গেছে। তাহলে ভালো করে যারা পড়বেন, আমারই বেস্টমেট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। উনি ৪০ থেকে ৪০ ই পেয়েছেন ছোট সাবজেক্টে। কেন উনি খুব বেশি মানে প্র্যাকটিস করতেন। উনার বাবা লয়ার ছিল। উনার খুব বেশি সুযোগ ছিল না আসলে পড়াশোনা করার। উনি ছোট সাবজেক্ট গুলো গুরুত্ব দিয়েছিলেন। এখানে উনি ৪০ থেকে ৪০ ঠিক রেখেছেন। এখন আসি বড় সাবজেক্ট। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো ছোট সাবজেক্ট গুলো আমরা ভালো করে পড়বো। আমাদের এই যে ৪০ নাম্বার, আমাদের টার্গেট থাকবে এই ৪০ এ ৪০। তারপরেও তো আমরা তো ছাত্র, পরীক্ষার হলে টেম্পারেচার থাকবে, প্রেশার থাকবে। তো সবগুলো প্রেশার নিয়ে আসলে ৪০ থেকে ৪০ অনেকেই হয়তোবা বলতেছেন সম্ভব না। ধরেন আমরা দাগাবো হচ্ছে ৩ এর ক, কিন্তু ভুল করে দাগিয়ে ফেলেছি হচ্ছে ৪ এর ক। এরকমটা হতেই পারে। পরীক্ষার হল তো। আমরা তো ভয় পাই। আমাদের হাত পা কাঁপে, হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঘামে এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হয় যারা ১ বার ২ বার পরীক্ষা দিয়েছেন। প্রেশার ফিল হয়। তাহলে আমাদের টার্গেট হলো ছোট সাবজেক্ট গুলো ভালো করে পড়ে ফেলবো। এখানে আমাদের টার্গেট থাকবে ৪০ থেকে ৪০ আনটিল আমরা হচ্ছে ইনশাআল্লাহ কেটে কুটে ধরেন ৪০ থেকে ৩৫ ইনশাআল্লাহ আমরা রাখবো। এখন আসি বড় ৩ টা সাবজেক্ট। দেওয়ানি কার্যবিধি অর্থাৎ সিপিসি, ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি এবং হচ্ছে পেনাল কোড বা দণ্ডবিধি। এই ৩ টা সাবজেক্টে যদি বলি প্রথমে আসি সিপিসি। সিপিসি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় ২০ টা কোয়েশ্চেন থাকবে সিপিসি থেকে ২০। তারপরে আসি হচ্ছে সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি থেকেও আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক। তারপরে আসি হচ্ছে দণ্ডবিধি। দণ্ডবিধিতেও আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক। তাহলে আমরা প্রথমে যদি সিপিসির দিকে তাকাই, এখানে আপনাদের সেকশন আছে 150 প্লাস। অর্ডার আছে ৫০ টা প্লাস। তাহলে ৫০ টা অর্ডারে কিছু, কিছু অর্ডার আছে যেগুলোতে ১০০ র উপরে রুল আছে। যেমন ২১ অর্ডারে ১০৪ টা রুল আছে। এবং ওইখানে সাব রুলও নতুন করে যুক্ত হয়েছে ২০২৫ সালে। তার মানে সিপিসিতে যদি আমরা চিন্তা করি এখানে সেকশন বা বিধি মিলিয়ে হবে 500 প্লাস, 100% 500 প্লাস হবে। তারপরে সিআরপিসি ধারা কয়টি? ৫৬৫ টি ধারা সিআরপিসিতে। এখানেও 500 প্লাস। তারপরে আসি দণ্ডবিধি। দণ্ডবিধিতেও 500 প্লাস, ৫১১ টি ধারা। তাহলে এখানে আমাদের সিপিসি, সিআরপিসি, পেনাল কোড। এখানে সেকশন কত হচ্ছে? ৩ ৫ ১৫০০। তাহলে ১৫০০ সেকশন পড়ে আপনি মার্ক পাচ্ছেন হচ্ছে ৬০। ওই দিক দিয়ে আমরা ৩০০ সেকশন পড়ে, হ্যাঁ? ৩০০ সেকশন পড়ে মার্ক পাচ্ছি ৪০ আর ১৫০০ সেকশন পড়ে মার্ক পাচ্ছি হচ্ছে ৬০। আমরা ভুল করি কোথায়? আমরা ভুল করি যে আমাদের দণ্ডবিধি পড়তে ভালো লাগে। হ্যাঁ, অনেকেরই দণ্ডবিধি পড়তে ভালো লাগে। আমিও যখন আপনাদেরকে দণ্ডবিধি পড়াবো মনে হয় যে খুবই ভালো লাগতেছে। এখন আপনি দণ্ডবিধি দিয়েই ধরেন আপনার যে পরবর্তী বার কাউন্সিল পরীক্ষার পড়া আপনি শুরু করলেন। একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন। না, আপনার ৫০ পাইলেই পাস করবেন আপনি। আলাদা করে কিছু করা লাগবে না। সব সাবজেক্ট মিলিয়ে ৫০ পাইলেই পাস। তাহলে দণ্ডবিধি দিয়ে আপনি শুরু করলেন। তো পড়তে থাকলেন। ১৫ দিন পড়ার পর বিলিভ করেন আপনার দণ্ডবিধি কিন্তু পড়া শেষ হয়নি ১৫ দিনে। তাহলে আপনার যখন ১৫ দিনে দণ্ডবিধি পড়া শেষ হয়নি, এদিক দিয়ে আপনার পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে। আপনি বার কাউন্সিলেও দৌড়াদৌড়ি করতেছেন। পাশাপাশি আপনার তো পেশা আছেই। খুব টেনশন যে এক সাবজেক্ট দিয়ে এখন পর্যন্ত শেষ করতে পারলাম না। বাকি ৬ টা কখন শেষ করব? বিলিভ করেন আপনি ১৫ দিন যখন দণ্ডবিধি না পড়ে ওই ছোট সাবজেক্ট গুলো দিয়ে যদি আপনি শুরু করতেন, তাহলে আপনার মিনিমাম ২ টা বা ৩ টা সাবজেক্ট শেষ হয়ে যেত। ওকে, তাহলে আমরা যদি ওভারঅল চিন্তা করি সিপিসি, সিআরপিসি, পেনাল কোড আমরা ভালো করেই পড়ব। তারপরে যদি মোটামুটি একটা পড়াশোনা করি, তাহলে আমরা যদি ২০ থেকে ৮ করে ধরি সব কেটে কুটে মোটামুটি পড়াশোনা করেছি ছোট সাবজেক্ট, বড় সাবজেক্ট গুলোতে। তাহলে কেটে কুটে যদি ২০ থেকে ৮ করে ধরি তাহলে আমাদের মার্ক হচ্ছে ২০ থেকে সিপিসিতে ৮, সিআরপিসিতে ৮, পেনাল কোডে ৮। বিলিভ করেন এখানে অনেক স্টুডেন্ট আছেন যাদের পেনাল কোডে এখন যদি পরীক্ষা দেন ২০ থেকে ১৫ পাবেন, ১৬ পাবেন দণ্ডবিধিতে। কারণ এগুলো হচ্ছে কি জাস্ট আ কত ধারা, শাস্তি কত, কত ধারা, শাস্তি কত। মনে রাখা একেবারেই সহজ। তাহলে আমরা ৩ আটা হলো এখান থেকে পাইলাম ২৪। আর ওদিক দিয়ে আমরা হচ্ছে ৪০ থেকে পাইলাম ৩৫। তাহলে যদি একটু কাউন্ট করি ৩৫ যোগ ২৪ তাহলে আমাদের মার্ক কত হচ্ছে?
5 আর 4 9, 3 আর 2 5, 59 মার্ক হচ্ছে আমাদের টোটাল। 59। তাহলে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আপনাকে 59 পাওয়া লাগবে না। আপনি যদি 50 পান, যেহেতু কম্পিউটারে খাতা কাটবে, এক রাতেই রেজাল্ট হবে। আপনি যদি 50 পান তাহলেই আপনি পাস। তাহলে ফার্স্ট আমরা যেটা বললাম সেটা হলো এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য এক হলো সিলেবাস সম্পর্কে আপনাকে হিউজ একটা ধারণা নিতে হবে, যেটা আমি আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। দ্বিতীয়ত হলো ছোট সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে। এমনভাবে পড়তে হবে, এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, বিলিভ করেন শেষের দিকে পরীক্ষার সময় আপনার যখন এই সাবজেক্টগুলো শেষ হয়ে যাবে, আপনি যখন রিভিশন করতে যাবেন, তখন আপনি ইচ্ছা করলেই একদিনে, একদিনে ৪ টা সাবজেক্ট রিভিশন করতে পারবেন। কারণ ৩০০ সেকশন রিভিশন করা আহামরি কিছু না। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে বসেছেন, আপনি দুপুরের আগেই ৪ টা সাবজেক্ট রিভিশন দিয়ে উঠতে পারবেন। কারণ ছোট, ছোট সাবজেক্ট এবং মজার পড়া, পৃষ্ঠা উল্টাবেন আর দেখবেন যে না সবই তো ওকে আছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় টেকনিক, তৃতীয় টেকনিক দুঃখিত। তাহলে তৃতীয় টেকনিকের মধ্যে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য আ আমরা তো ছোট সাবজেক্ট গুলোর কথা বললামই। ভয় দেখাচ্ছি না, দেখেন। আমরা পরীক্ষার হলে যাব। আমাদের স্বপ্ন আইনজীবী হওয়া। যারা বার কাউন্সিলের পরীক্ষা দিয়েছেন, ওনারা জানেন যে কি পরিমাণ প্রেশার আমাদের মধ্যে কাজ করে। যারা পরীক্ষা দেননি ওনারা জানেন না। আপনার আপনার উপরে বাইরে একটা প্রেশার কাজ করবে। আমারই প্রেশারের কথা মনে হয়ে গেছে। যে আমি যখন পরীক্ষা দিয়েছি সেই ২০২২ সালে, যে কি পরিমাণ প্রেশার না আমার উপর কাজ করেছে। মানে একটা বায়বীয় প্রেশার থাকবে। কেউ প্রেশার আপনাকে দিবে না। কারণ আপনি ধরেন সেটেল। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার ভালো টাকার সেলারি আছে। হুম? আপনার ফ্যামিলি আছে, আপনার সবকিছু আছে। আপনাকে প্রেশার দেওয়ার মতো কিছু নেই। কিন্তু তারপরে নিজে থেকে একটা প্রেশার ফিল করবেন। যে এত কষ্ট করে আমি চাকরির পাশাপাশি এলএলবি করেছি। এখন যদি এই বার কাউন্সিলের পরীক্ষায় আমি পাস না করতে পারি, তাহলে আমার যে স্বপ্ন অ্যাডভোকেট হওয়া, আইনজীবী হওয়া, একটি চেম্বার হবে, হ্যাঁ? আপনার হচ্ছে কালো কোট পরবো, কালো টাই পরবো, কালো গাউন পরবো, কালো শু পরবো। আমি লার্নেড হব, কোর্ট আমাকে বিজ্ঞ বলে সম্বোধন করবে। আমার চলাফেরা থাকবে হচ্ছে ম্যাজিস্ট্রেট জজদের সাথে, হ্যাঁ? তাদের সাথে আমার সারাদিন কথা হবে, আমি শুনানি করব। এই স্বপ্নটা কিন্তু অধরা থেকে যাবে। তাহলে এই যে প্রেশারটা, এটা কেউ আপনাকে দেয়া লাগবে না। আর দ্বিতীয়ত যারা আমার মতো এলএলবি অনার্স করেছেন, ওনাদের তো পরীক্ষার হলে যাওয়ার সময় শুধু বাবা-মার কথা মনে পড়ে কাঁদবেন। শুধু বাবা-মার মুখের কথা মনে হবে যে আমি যদি ফেল করি, আমার চোখ দিয়ে পানি আসতেছে। আমি যদি ফেল করি, তাহলে আমি বাবা-মার কাছে কি জবাব দিব? জবাব কি দিব আমি? তাহলে যারা হচ্ছে সেটেল ওনারা হচ্ছে নিজের নফসের কাছে একটা বায়বীয় চাপে থাকবেন। আর দ্বিতীয়ত হলো আপনি বাবা-মার কাছে চাপে থাকবেন না। আর পড়তেও যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি তো মোটামুটি পড়াশোনা করেছি। আমি খুব বেশি ব্রিলিয়ান্ট না। আমি হলো চেষ্টা করি। আমার ব্যক্তিগত কথাই যদি বলি, আমি কোনো মেধাবী না, কোনো ব্রিলিয়ান্ট না। আমি হচ্ছে জাস্ট চেষ্টা করি। একবারে হয়েছে না, দ্বিতীয়বার। দ্বিতীয়বারে হয়েছে না, যতক্ষণ না হচ্ছে, যেহেতু টার্গেট নিয়েছি, করতে হবেই। তাহলে এই এতগুলো প্রেশার নিয়ে আপনি যখন পরীক্ষার হলে যাবেন, ওইখানে আপনার এমসিকিউ পরীক্ষায় সময় দিবে হচ্ছে জাস্ট ৬০ মিনিট। অনলি ৬০ মিনিট সময়। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন এতগুলো প্রেশার নিয়ে যখন পরীক্ষার হলে আপনি ঢুকবেন, যাওয়ার পর আপনার O2 হচ্ছে বায়বীয় প্রেশার হবে। আপনার মনে হবে যে ওয়াশরুমে যাই। ধরেন গেলেন, তারপরে মনে হবে এই যে জ্বর হচ্ছে, শরীর গরম হয়ে যাচ্ছে, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হ্যাঁ? হাত-পা আপনার হচ্ছে ঝিমাচ্ছে এরকম মনে হচ্ছে। আর এরকমটা হওয়াই স্বাভাবিক। তারপরে আপনাকে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে, একটা ওএমআর শিট দেওয়া হবে। ওএমআর শিটে আপনাকে সঠিকভাবে চিটতে হবে ওএমআর শিটটা। যদি ভুল করে ফেলেন এখানেই আপনি ফেল। দ্বিতীয় হলো আপনার রোল নম্বর যেটা আছে, সেটা সেই ওএমআর শিটে সঠিকভাবে লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনাদেরকে ক্লাসে তো পড়িয়েছি। আপনারা যারা আমার একাডেমিক পেজ দেখেছেন, অসংখ্য ক্লাস রেকর্ড আপলোড করা আছে। না হলেও আমার মনে হয় না ২০০ ক্লাসের নিচে হবে। মিনিমাম আমার পেজে ২০০ ক্লাস রেকর্ড আপলোড করা আছে। আমার যে মামুনুল্লাহ একাডেমির পেজ। আমরা একটু পরেই ক্লাস করব। কিন্তু এই কথাগুলো আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কথাগুলো কেউ বলবে না। শুধু একটা সাবজেক্ট ধরে জেনারেল এক্সেপশন একটা টপিক পড়িয়ে আপনাদের কাছ থেকে মজা নিয়ে কয়েকটা স্টুডেন্ট ভর্তি করানো। এইটা তো ভাই আমার মনে হয় না যে দায়িত্বের জায়গায় পড়ে। যেহেতু আপনারা এখানে যুক্ত হয়েছেন, আমার ট্রু সেন্স এ আমার যেটা মনে হয়েছে যে কিছু একটা দিক নির্দেশনা যদি আপনাদেরকে দিয়ে দিতে পারি, একটা সময় ধরেন আপনারা আমার এখানে ভর্তি হলেন না, আমাদের সাথে কোর্সে কন্টিনিউ করলেন না। কিন্তু একটা সময় আপনি যখন আমার এই দিক নির্দেশনা ফলো করে অ্যাডভোকেট হবেন, অন্তর থেকে দোয়া করবেন যে দোয়ার কারণে আমি অনেক উপরে উঠে যাব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই অল্প সময়ে এই ৩ বছরের প্র্যাকটিসের বয়সে কবুল করেছেন। আমার সর্বোচ্চ মামলা ডেথ আপিল পর্যন্ত আছে।
আপনারা জানেন যে একজন ক্রিমিনাল লয়ারের সর্বোচ্চ মামলা হচ্ছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল। সেই মামলাটাই আমার আছে। ৩ টা মামলা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনাদেরও হবে একদিন। আচ্ছা যেখানে ছিলাম যে আপনাকে কি করতে হবে যে এমসিকিউ পরীক্ষায় এরকম প্রেশার নিয়ে বসবেন। বসার পর যে ওএমআর শিট আপনাকে দিবে, সেই ওএমআর শিটে আপনার রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে। কোনো কারণে কাটাকাটি হয়ে গেলে আপনার ওএমআর শিট বাতিল। তারপরে এই যে প্রেশার নিয়ে যখন আপনাকে প্রশ্ন দিয়েছে, প্রশ্ন দেওয়ার পর আপনি দাগাবেন হচ্ছে ২ এর ক। কিন্তু ভুল করে ৩ এর ক দাগিয়ে ফেলেছেন। অথচ বিলিভ করেন আপনার ২ এর ক কমন আছে, ৩ এর ২ ও কমন আছে, ৩ ও কমন আছে। কিন্তু ভুল করে আপনি এলোমেলো করে ফেলেছেন যে আপনি দাগাবেন ওএমআর শিটে ২ এর ক কিন্তু ভুল করে ৩ এর ক জায়গায় দাগিয়ে ফেলেছেন। ২ টা প্রশ্ন শেষ বাতিল। অথচ আপনার পারা প্রশ্ন। এরকমটা হয়ে যাবে কিন্তু। আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। জাস্ট কি কারণে আমরা ফেল করি সেই কারণগুলো আইডেন্টিফাই করতেছি। তারপরে সবচেয়ে বড় যেই সমস্যাটা, একেবারেই যদি আমরা ক্যালকুলেটর নিয়ে হিসাব করি, আমাদের এমসিকিউ পরীক্ষায় সময় হলো ৬০ মিনিট। আমাদেরকে এরকম একটা প্রশ্ন দেয়া হবে। ১ পৃষ্ঠার একটা প্রশ্ন। এই ১ পৃষ্ঠার একটা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকবে ১০০। একেবারেই ট্রু সেন্স এ বুঝার চেষ্টা করি। ১০০ প্রশ্ন থাকবে। ১০০ প্রশ্নে ৪ টা করে যদি অপশন থাকে, তাহলে কত হলো? ৪০০ অপশন। স্যার, বুঝতে পারছে? I would like to stop you, sir, please. Pardon me, please. এখানে নয়েজ হচ্ছে স্যার, কাইন্ডলি যদি একটু নয়েজটা, আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগছে, নয়েজটাকে আচ্ছা আমি অল মিউট করে দিচ্ছি। হ্যাঁ? অল মিউটেড আছে। ঠিক আছে? আশা করি এখন কি নয়েজ আছে? ইমরান ভাই, এখন নয়েজ আছে? ইমরান ভাই আনমিউট করে বলেন। দিকে আমাদেরকে একটু প্রশ্ন করার সুযোগ দিবেন, যেন আমরা দু একটা প্রশ্ন করতে অবশ্যই, পারি। অবশ্যই। এর আগে স্যার, কাইন্ডলি আপনি আপনার ক্লাসটা অনেক স্মার্ট, আমার কাছে খুব ভালো লেগেছে স্যার। আমরা শেষে দু একটা প্রশ্ন করতে পারবো, এই জন্য অবশ্যই। স্যার এর আগে স্যার আপনি আনমিউট করে দিবেন স্যার, কাইন্ডলি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ আমি স্যার। আমি সবাইকে আনমিউট করে দিলাম এই মুহূর্তে। আর আপনারা কেউ মিউট করতে পারবেন না। আপনি যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই হ্যান্ড রেইজ করবেন। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি আমার এখান থেকে। ঠিক আছে, ওকে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে মেসেজ করবেন। আর হচ্ছে এখানে আপনাদের হ্যান্ড রেইজ করার অপশন আছে। করতে হবে। আমি সবাইকে মিউট করে দিয়েছি। ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম যে পরীক্ষার হলের বিষয়টা যদি না বুঝেন, ভাই আপনি আ অনেক শিক্ষিত মানুষ। এখানে অনেকে আছেন যারা আমার থেকে অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ডিগ্রি আছে আপনার। কিন্তু এই পরীক্ষার টেকনিকটা আলহামদুলিল্লাহ যেহেতু ৩য় বছরের অভিজ্ঞতা কিছুটা হলেও হয়েছে। এবং আমরা যে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হয়েছি, বিলিভ করেন এর চেয়ে কঠিন প্রশ্ন এই বার কাউন্সিলের ইতিহাসে আর কখনো হয়নি। এতগুলো মুসাবিদা, এতগুলো প্রবলেম কোয়েশ্চেন আর কোয়েশ্চেন গুলো এত ঘুরানো পেঁচানো ছিল যেটা আসলে পাস করা অনেকটাই অসম্ভব ছিল। তো ওই প্রশ্নে আমরা পরীক্ষায় পাস করে এসেছি। যে যাই হোক, যে আমরা পরীক্ষার হলে ছিলাম যে এরকম একটা প্রশ্নপত্র দেয়া হবে। ১০০ প্রশ্ন। ১০০ প্রশ্ন ৪ টা করে অপশন। তাহলে টোটাল কত হলো? ১০০ প্রশ্ন ৪ টা করে যদি অপশন হয়, তাহলে টোটাল হলো ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স। একেবারেই ট্রু সেন্স এ। ১০০ প্রশ্ন তো আপনার আছেই সেই প্রশ্নের মধ্যে। যে এইটা কি আছে, কয়টা ক্ষেত্রে আছে। সেটার সাথে আপনার ৪ টা করে অপশন আছে না? ক, খ, গ, ঘ। তাহলে কত হলো? যদি ১০০ পূরণ ৪ দেই তাহলে ৪০০ হলো। আর এদিক দিয়ে ১০০ প্রশ্ন। টোটাল হলো ৫০০। ভাই বিলিভ করেন ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে এই ৬০ মিনিটে পড়া লাগবে। কেন ফেল করি? সেটা আইডেন্টিফাই না করে শুধু ভাগ্যের দোষ দিয়ে দিই। তাহলে এই ৬০ মিনিট সময়, এই ৬০ মিনিটে আপনাকে ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স পড়া লাগবে। সেদিক দিয়ে আবার আপনাকে ১০০ বৃত্ত ভরাট করা লাগবে। তার মানে টোটাল কত হলো? আমরা যদি টোটাল হিসাব করি, টোটাল হলো ৬০০ বৃত্ত ভরাটসহ। তাহলে এই ৫০০ ওয়ার্ড বা সেন্টেন্স আপনি এই ৬০ মিনিটে পড়বেন, দেন আবার আপনি সঠিক বৃত্ত ভরাট করবেন। ভাই আপনি মানুষ না রোবট? কেন ফেল করি? এক রাতে এমসিকিউ পরীক্ষায় আপনারা কি যোগ্য না সবাই? আমি তো মনে করি সবাই যোগ্য। শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে আমার মনে হয় যে 30 থেকে 40% স্টুডেন্ট ফেল করে। যে উনাদের যদি আর ১০ মিনিট সময় বেশি দেওয়া হতো, উনারা পাস করে বের হয়ে আসতে পারত। এইখান থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এমসিকিউ পরীক্ষায় পাস করার জন্য। এই পয়েন্ট থেকে যদি বের হয়ে না আসতে পারেন, অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাবেন। বেয়ারেক পড়ে একদম হচ্ছে দাগিয়ে-টাগিয়ে শেষ করে ফেলবেন। হ্যাঁ? একটা গাইড বই পড়বেন। অনেকগুলো পরীক্ষা দিবেন কিন্তু আপনি আল্টিমেটলি এমসিকিউ পরীক্ষায় ফেল। কারণ কি? আপনার কি প্রস্তুতি ছিল না? আপনি কি অযোগ্য? না, আপনি অযোগ্যও না। আপনি যথেষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন লোক। কারণ আপনি এলএলবি অনার্স পাস করেছেন। আপনি এলএলবি পাস করতে পাস করেছেন।
যেহেতু আপনি পাশ করেছেন সেহেতু আপনি আইনজীবী হওয়ারও যোগ্য। এখান থেকে বের হয়ে আসার একটাই রাস্তা আছে। একটা রাস্তা হলো ধরেন আমরা আপনাদের যে ফাউন্ডেশন কোর্স আমরা শুরু করব হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। আমরা কি দিয়ে শুরু করব? সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। আমাদের যখন আমরা দেখেন আমরা যেভাবে রুটিনটা সাজিয়েছি যে ২ টা ক্লাস ১ টা পরীক্ষা, ২ টা ক্লাস ১ টা পরীক্ষা। এভাবে কিন্তু সাজিয়েছি। তার মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আ একটা সাবজেক্ট আপনার পড়া শেষ হয়েছে। আপনার একটা সাবজেক্ট জি উত্তর দিব আরেকটু কি কিনতে হবে। একটা সাবজেক্ট আপনার পড়া শেষ হয়েছে। ধরেন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়া শেষ হয়েছে। সেটার উপর আমরা সাবজেক্টিভ টেস্ট পরীক্ষা দিব। এবং একে, একে করে আমাদের সবগুলো সাবজেক্ট যখন পড়া শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিব। একদম ফুল সব সাবজেক্টের উপরে কি করব? পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিব। এখন আমরা যখন বাসায় বসে মডেল টেস্ট পরীক্ষা দিব ১০০ নম্বরের, সেখানে আমাদের সময় কিন্তু ৬০ মিনিট থাকবে না ভাই। সেখানে আপনার সময় হলো কত মিনিট? ৩৮ মিনিট। ৩৫ থেকে ৩৮ মিনিট। লাস্ট টাইম ৪০ মিনিট। আপনি প্রথম ৪০ মিনিটে ১ থেকে ১০০ পর্যন্ত চলে যাবেন আপনার ভুল হোক। এখন না ভাই, আপনি এখন পরীক্ষা দিয়েন না। এখন পরীক্ষা দিলে আপনার মাইনাস হয়ে যাবে। -৫০ পাবেন, -৬০ পাবেন। এখন করা যাবে না। কখন করবেন এটা? কখন হচ্ছে যখন আপনার সাবজেক্ট শেষ হবে। একটা সাবজেক্ট আপনার পড়া শেষ। ধরেন আপনার সুনির্দিষ্ট প্রতিকারান পড়া শেষ। সুনির্দিষ্ট প্রতিকারান সাবজেক্টিভ টেস্ট দিবেন এবং আমরা আমাদের যেই আ আ ইয়াটা সাজিয়েছি, রুটিনটা সাজিয়েছি আমরা ওইভাবেই সাজিয়েছি। সর্বমোট আমরা ২৫ টা এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা রেখেছি। ২৫ প্লাস পাবেন আপনারা। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে টু দ্য পয়েন্ট এইখান থেকে বের হয়ে আসার রাস্তা কি? একমাত্র রাস্তা হলো মডেল টেস্ট পরীক্ষা দেয়া। কখন মডেল টেস্ট পরীক্ষা দিবেন ভাই? এখন পরীক্ষা দিলে তো আপনার মন খারাপ হবে। এখন না। আপনি যখন সবগুলো সাবজেক্ট শেষ হবে তখন আপনি মিনিমাম কমপক্ষে খাতায় লিখে রাখেন, নোট করে রাখেন। যে ব্যক্তি বা যাহারা ৭ টা সাবজেক্ট শেষ করার পর কমপক্ষে ২০ টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে পরীক্ষার হলে ঢুকবেন, উনার ৩৮ মিনিট লাগবে না আপনি লিখে রাখেন পরীক্ষা দিতে। আপনি ৩৫ এ ১ থেকে ১০০ পর্যন্ত চলে যাবেন। ধরেন আপনি ৪০ মিনিটে গেলেন যেহেতু পরীক্ষার হল টেম্পারেচার এখন ১ থেকে ১০০ পর্যন্ত ৪০ মিনিটে গেলেন। গিয়ে দেখেন যে অলরেডি আপনার 65 হয়ে গেছে বা 70 হয়ে গেছে। তাহলে প্রথম ৪০ মিনিটে আপনার যেহেতু 70 হয়ে গেছে, আমাদের এখানে ৩ টা জিনিস মেয়ে প্রিজম, শেল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। তাহলে প্রথম যে ৪০ মিনিট আপনি পরীক্ষার হলে দাগিয়েছেন কনক্লুসিভ প্রুফ। চূড়ান্তভাবে যেগুলো আপনি মনে করতেছেন একেবারেই সত্য, একেবারেই সঠিক, একেবারেই কমন। তো সেইগুলো আপনি প্রথমে দাগাবেন। তাহলে প্রথমে আপনি প্রথম ৪০ মিনিটে ১ থেকে ১০০ পর্যন্ত চলে গেছেন এবং আপনি যেটা একেবারেই ১০০% সঠিক বলে মনে করতেছেন অর্থাৎ কনক্লুসিভ প্রুফ চূড়ান্ত প্রমাণ ওইখানে আপনি দেখলেন যে আপনার ৬৫ বা ৭০ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ওইখানে আপনি ফুল স্টপও দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আর ১০ টা আপনি দাগাবেন তাহলে আপনি হচ্ছে শেল প্রিজম থেকে আর ১০ টা দাগান যে বেশিরভাগ হওয়ার সম্ভাবনা আছে। এরকম আর আপনি ১০ টা দাগান তাহলে হচ্ছে কত হলো? আপনার ৭০ টা হয়েছে আর ১০ টা হয়েছে ৮০। দেন আপনি স্টপ। আর মেয়ে প্রিজমের দরকারই নেই। এবং এমনটাই হবে যদি আপনারা কমপক্ষে ২০ টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে যেতে পারেন এমসিকিউ। এবং যারা এই পরীক্ষা দিয়ে যাবেন এবং হচ্ছে মোটামুটি পড়াশোনা করে যাবেন, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, এভাবে হচ্ছে ম্যানেজ করে, করে বাসায় পরীক্ষা দিবেন। যে বাসায় আমি ৩৮ থেকে ৪০ মিনিটে পুরা ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে শেষ করব। আপনি বিলিভ করেন, খাতায় লিখে রাখেন, ইনশাল্লাহ আপনি পরবর্তী এমসিকিউ পরীক্ষায় ফেল করবেন না। আপনি চাইলেও ফেল করতে পারবেন না। আর যদি আপনি মডেল টেস্ট পরীক্ষা ছাড়া, প্রস্তুতি ছাড়া জাস্ট একটা গাইড বই পড়ে বা হচ্ছে কিছুটা পড়াশোনা করে ওই ক্লাস রেকর্ড শুনে জাস্ট পরীক্ষার হলে যাবেন, আপনি ফেল করার পসিবিলিটি বেশি থাকবে শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের কারণে। আপনি পরীক্ষার হলে থরথর করে কাঁপবেন। এই কাঁপানি শেষ হবে তো না। আপনার বুক কাঁপবে, আপনার হাত কাঁপবে, আপনার মুখ ঘামবে, হাত ঘামবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। এই সুতরাং এখান থেকে বের হওয়ার রাস্তা হলো যে আপনাকে প্রচুর পরিমাণ মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। তাহলে আমরা ১ম এ পাইলাম সিলেবাস, দ্বিতীয় পাইলাম হচ্ছে ছোট সাবজেক্ট গুলো ভালো করে পড়তে হবে। থার্ডলি পাইলাম হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা। আর ফোর্থলি হলো বেয়ারেক্ট পড়তে হবে। মূল বই পড়তে হবে। মূল বই পড়ার কোনো বিকল্প নাই। শুধুমাত্র গাইড বই পড়ে এমসিকিউ পরীক্ষায় পাস করা সম্ভব। অনেকটাই অসম্ভব। সম্ভব না বলব না, অনেকটাই অসম্ভব। আপনারা অবশ্যই বেয়ারেক্ট পড়তে হবে। এখন আপনারা বলেন যে বেয়ারেক্ট তো পারি না, বেয়ারেক্ট বুঝি না। বেয়ারেক্ট এর ভাষা কঠিন। তাহলে সেই কঠিনটাকে সহজ করার জন্য আমি আপনাদেরকে বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টে ৭ টা এমসিকিউ পিডিএফ হ্যান্ড নোট দিব। এগুলো আপনারা ক্লাস লেকচারের সাথেই আমি আপনাদেরকে যারা ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হয়ে গেছেন। আপনাদেরকে আমি একসাথে দিয়ে দিব ৭ টা সাবজেক্ট। দেন আপনি ওগুলো
প্রিন্ট আউট করে নিতে পারবেন। আর যাদের প্রিন্ট আউট করতে সমস্যা হবে ৭ টা সাবজেক্ট একেবারেই গোছানো এমসিকিউর জন্য ওইটা জাস্ট আমাকে নক দিলেই হবে। আমি আপনাদেরকে প্রিন্ট করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। সেটা আপনাকে প্রিন্টের খরচ দিতে হবে। ইনশাআল্লাহ আপনারা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছেন একটু বড় হচ্ছে, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি মনে করি। ইনশাআল্লাহ আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, আমার পক্ষ থেকে বিশেষভাবে দোয়া এবং শুভকামনা রইলো। ইনশাআল্লাহ আপনারা পরবর্তী বার কাউন্সিলের যে প্রিলিমিনারি পরীক্ষা, সকলেই সেই পরীক্ষায় কৃতকার্য হবেন। এখন আপনি যদি এমসিকিউ পরীক্ষায় পাস করেন, বেয়ারেক্ট কোন কোম্পানি নিবেন? বেয়ারেক্ট যদি কিনেন, বাজারে অনেক বেয়ারেক্ট আছে। সেখান থেকে আপনি বাজারে গিয়ে জাস্টিফাই করে যেকোনো বেয়ারেক্ট নিতে পারেন। তবে আমি অ্যাডভোকেট হওয়ার জন্য যেই বেয়ারেক্ট করেছি, সেটা হলো সুফি প্রকাশনীর বেয়ারেক্ট করেছি। এখন মনে হয় বাজারে দাম আছে ৳৮৮০ এরকম সর্বোচ্চ ৳৯০০ হতে পারে। তার বেশি হবে না। ৮৫০ বা ৮০০ এরকম হবে। ৭ টা সাবজেক্ট। সুফি প্রকাশনী নিতে পারেন। লিখে রাখতে পারেন যে সুফি প্রকাশনীর এক সেট বেয়ারেক্ট আমাকে কিনতে হবে। যাদের নেই। আর যাদের আছে অন্য স্ট্যান্ডার্ড বা অন্য কোনো পাবলিকেশনের আছে, কিনা লাগবে না। ওইটা দিয়েই চলবে। লিখিত পরীক্ষায় ধরেন আমরা সবাই এমসিকিউ পরীক্ষায় পাস করেছি। খুশিতে আত্মহারা হওয়া যাবে না, সেন্ট মার্টিন যাওয়া যাবে না, সেই সাজেক যাওয়া যাবে না, খাগড়াছড়ি যাওয়া যাবে না, সিলেট যাওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি চূড়ান্তভাবে সফলতা অর্জন করতেছেন। এরকমও হয়েছে আমাদের সাথেরই বন্ধু আমরা একসাথে গ্রুপ স্টাডি করেছি, আমরা একসাথে এমসিকিউ পরীক্ষায় পাস করেছি। কিন্তু এমসিকিউ পরীক্ষায় পাস করার পর একটা ভাইবস মানে কি বলে এটাকে? ওইরকম একটা ফিল চলে আসছে যে না আমি অ্যাডভোকেট হয়ে গেছি। কোর্টের মধ্যে গেলাম। না, না আমি অ্যাডভোকেট হয়ে গেছি। এরকম একটা ফিল চলে আসছে। শেষ আপনি ওইখানেই। আপনার টার্গেট থাকতে হবে যে আমাকে লিখিত পরীক্ষায়ও পাস করতে হবে। ভাইবা পরীক্ষায়ও পাস করতে হবে। ভাইভাকেও হেলাফেলায় দেখার সুযোগ নেই। কারণ প্রতিবারই ভাইভাতে ৪০০ ফেল করে। ৪০০ স্টুডেন্ট ফেল করে ভাইভাতে। তাহলে ৪০০ র মধ্যে যদি আপনি আমি পড়ে যাই তাহলে কি হবে? ওইখানে আমাকে ওইখানেও পাস করতে হবে। ওইখানেও আমার মাইন্ডসেট আপ ঠিক রাখতে হবে। ওইখানেও আমার সবকিছু ধরে রাখতে হবে। যাতে ওই ৪০০ জনের মধ্যে এরকম অবাগা হতবাগা আমি না হই। এখন আসি লিখিত পরীক্ষায় আমরা কিভাবে পাস করব? লিখিত পরীক্ষায় পাস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সবচেয়ে বেশি এই বার কাউন্সিলের এই ৭ টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে দেওয়ানি কার্যবিধিকে। এখানে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই আছেন যারা দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসেন না। সবচেয়ে অপছন্দের সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। বিভিন্ন একাডেমি আপনার বোর্ডের মধ্যে বা হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আপনাকে বুঝাবে যে এই দেওয়ানি কার্যবিধি যেহেতু কঠিন সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, এই দেওয়ানি কার্যবিধি পড়ার কোনো প্রয়োজন নাই। এইটা ছাড়াই আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারবেন, অ্যাডভোকেট হতে পারবেন। আমি তাদের সাথে একমত। দ্বিমত পোষণ করতেছি না। হয়তোবা আপনি ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে অঙ্ক করে দেওয়ানি কার্যবিধি বাদ দিয়ে পড়লে আপনি এমসিকিউ পরীক্ষায় পাস করতে পারেন। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনি লিখিত পরীক্ষায় ফেল করবেন। কেন বলছি? কারণ আমরা লিখিত পরীক্ষায় পাস করার জন্য আমি ১ম এই বলেছি যে দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। যারা এখানে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন, যারা দেওয়ানি কার্যবিধিকে অবহেলা করবেন, আপনার যে স্বপ্ন অ্যাডভোকেট, এই যে গাউন, অ্যাডভোকেটের যে গাউন, সেই গাউনটা কিন্তু ভাই অধরা থেকে যাবে আপনার। কারণ আপনি যখন লিখিত পরীক্ষার হলে বসবেন, আপনার লিখিত পরীক্ষাটা শুরুই হবে চা নিয়ে আসেন রংপুর, হ্যাঁ? লিখিত পরীক্ষাটা শুরুই হবে দেওয়ানি কার্যবিধি দিয়ে। আপনাকে যখন প্রশ্নপত্র দিবে লিখিত পরীক্ষায়, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে সিট পড়েছে। যারা আগে পরীক্ষা দিয়েছেন আপনারা তো বুঝেনি। চারুকলাতে আপনার সিট পড়েছে। ঘাড় ফিরানোর সুযোগ নাই। এখন লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছেন। ১ পৃষ্ঠার একটা প্রশ্ন পেয়েছেন। এখন প্রশ্ন শুরুই হয়েছে দেওয়ানি কার্যবিধি দিয়ে। ১ম ২ টা কোয়েশ্চেন দেওয়ানি কার্যবিধি থেকে আসছে। অথচ আপনি দেওয়ানি কার্যবিধি পড়েন নাই। কারণ আপনি তো এমসিকিউতেই কাঁচা ছিলেন দেওয়ানি কার্যবিধিতে। এখন আর নতুন করে তো আর আপনার দেওয়ানি কার্যবিধি পড়তে লিখিত পরীক্ষায় আপনি সময় পেয়েছেন ১ থেকে ১.৫ মাস। সেই ১-১.৫ মাস তো আর আপনার দেওয়ানি কার্যবিধি পড়তে ভালো লাগবে না বা আপনি গুছাইতে পারবেন না। এখন ১ম ২ টা প্রশ্ন আপনার কমন পড়েনি লিখিত পরীক্ষায়। কি করবেন আপনি? মাথা চুলকাচ্ছেন আর টেনশন করতেছেন। কি যে ভুল করলাম, যদি দেওয়ানি কার্যবিধি আগে থেকে ভালো করে পড়তাম তাহলে তো আজকে আমার এই দিনটা দেখা লাগবে না। তারপরে খুঁজতেছেন যে কোন প্রশ্নটা দিয়ে শুরু করা যায়। অবশেষে আপনার কমন পড়ল মাইকেল মধুসূদন দত্ত। অবশেষে ফিরে এলাম। অবশেষে আপনার কমন পড়ল। বার কাউন্সিলের যেই ১০ নম্বরের কোয়েশ্চেনটা আছে সেটা কমন পড়ল। আপনি লিখিত পরীক্ষা বার কাউন্সিল দিয়ে শুরু করলেন। যারা বা যাহারা লিখিত পরীক্ষা বার কাউন্সিল দিয়ে শুরু করবেন, আপনাদের পাস করার সম্ভাবনা খুবই কম। বিলিভ করেন। কারণ বার কাউন্সিল ১ দিয়ে লিখিত পরীক্ষা শুরু করা যাবে না।
করবেন তো ধরা খাইছেন। কেন ধরা খাইছেন? কারণ বার কাউন্সিল অ্যাক্টে লিখিত পরীক্ষায় 10 মার্ক। এখন আপনি প্রথম প্রশ্ন 10 মার্ক। খুব ভালো লিখছেন ফাটাফাটি। এখন ফাটাফাটি লিখেছেন কিন্তু যিনি খাতা কাটবেন উনি একজন বিচারক, জজ সাহেব। উনি কি আপনাকে 10 থেকে কি 12 দেওয়ার সুযোগ আছে? 10 থেকে কিন্তু 12 দেওয়ার সুযোগ নাই। খুব বেশি ভালো লিখলে 7.5 দিবে বা 7 দিবে। 70% মার্ক ওরে বাবা! ফার্স্ট ক্লাসেরও উপরে। উনারা ওইটা চিন্তা করবে। না আগের যুগের তো তারা খাতা কাটবে। ধরেন আপনাকে 7.5 দিল। এখন পরের প্রশ্ন আপনি তামাদিয়ান দিয়ে শুরু করেছেন বা তামাদিয়ান লিখেছেন। এখন তামাদিয়ানি হচ্ছে কত মার্ক? তামাদিয়ানি হচ্ছে আপনার 15 মার্ক। তাহলে প্রথম প্রশ্নে আপনাকে 7.5 দিল। আমরা তো মাইন্ড বুঝি না, সাইকোলজি বোঝার চেষ্টা করি না। সাইকোলজি বুঝতে হবে পরীক্ষায় পাস করার জন্য। আপনি কৌশলী হবেন, টেকনিক্যাল হতে হবে, আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে। শুনানির মধ্যেও টেকনিক হতে হবে। জজ সাহেব আপনাকে জামিন দিতে চাইবে না। কিন্তু এমন একটা কথা বলবেন জজ সাহেব হেসে দিয়ে আপনাকে বলবে, "ঠিক আছে লাল মির্জা। পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করা হবে।" নিয়ে আসতে হবে। তাহলে এখন আপনি প্রথম প্রশ্নে পাইলেন 7.5, দ্বিতীয় প্রশ্নে কি আপনাকে 12 দিবে? যতই ভালো লিখেন দিবে না। কারণ উনার তো প্রথম প্রশ্নে কম দিয়ে মাইন্ড সেটআপ হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্নে আপনি খুব ভালো লিখছেন 10 থেকে 15 থেকে আপনাকে 10 দিবে। তো একটা পর্যায়ে আপনার তো সিবিসি পড়া হয়নি। তো সিবিসি প্রশ্নগুলো আপসা, আপসা লিখেছেন। ওইখানে গিয়ে দর্শকের মাথা গরম হয়ে গেল। দিল কেটে। একটানে কেটে দিল। ভুলভাল লিখছেন। মুমতাজ। শেষ আপনার লিখিত পরীক্ষা। স্বপ্ন অধরা থেকে গেল। এমসিকিউ পরীক্ষায় পাস করে যে একটা আপনি হচ্ছে ফিল পেয়েছিলেন সেই স্বপ্নটা নষ্ট হয়ে গেল। এখন আবার আপনি ফেসবুকে পোস্ট দেন যে পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা কবে হতে পারে? সেই পোস্টে, পোস্টে একদিন আবার লিখিত পরীক্ষা হলো। সেই লিখিত পরীক্ষায় আপনি আবার ফেল করলেন। এখন আবার নতুন করে আবার এমসিকিউ পরীক্ষা শুরু করতে হবে। এদিক দিয়ে আপনার জীবনের ৫ টা বছর মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে। সেই স্বপ্ন অ্যাডভোকেট হওয়া, এদিক দিয়ে আপনার সাথের বন্ধু ৫ বছরের সিনিয়র আইনজীবী ৬ বছর হয়ে গেছে। আর এদিক দিয়ে আপনি হচ্ছেন জাস্ট মাত্র আবার নতুন করে পরীক্ষা দিচ্ছেন। তাহলে আমি ১ম এই বলব লিখিত পরীক্ষায় পাস করতে হলে ১ম এ সর্বোচ্চ যেটা গুরুত্ব দিতে হবে সেটা হলো দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। কেন দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসবেন? দেওয়ানি কার্যবিধিতে আপনাদের এমসিকিউ পরীক্ষায় ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় হলো ২ টা কোয়েশ্চেন, লিখিত পরীক্ষায় হলো ৩০ মার্ক। আচ্ছা আউট সাউন্ড আসতেছে। অল মিউট তো করা আছে। দেখতেছি। আচ্ছা আমি সবাইকে আনমিউট করতেছি, হ্যাঁ? আপনাদের কি আউট সাউন্ড হচ্ছে? একটু আনমিউট করে কথা বলবেন। না স্যার। স্যার কোনো সমস্যা হচ্ছে না স্যার, আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ওকে আমি আবার সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে। থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম লিখিত পরীক্ষায় পাস করার জন্য আমাদেরকে দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। কেন দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসবেন? দেওয়ানি কার্যবিধিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কেন? কারণ আমাদের দেওয়ানি কার্যবিধিতে এমসিকিউ পরীক্ষায় হলো কত মার্ক? জি, ইমরান ভাই বলতে চাচ্ছেন। জি, ইমরান ভাই বলেন। আনমিউট করতে পারবেন। আমি ইয়ে করে দিয়েছি, অপশন খুলে দিয়েছি। হ্যালো? জি, ইমরান ভাই বলেন। আর কেউ কিছু বলবেন? ওকে আমি আবার মিউট করে দিয়েছি। ঠিক আছে। আমরা কন্টিনিউ করি। ওকে। তাহলে আমাদের সর্বপ্রথম টার্গেট হলো দেওয়ানি কার্যবিধিকে টার্গেট করতে হবে। দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। কারণ দেওয়ানি কার্যবিধিতে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হলো ২০ মার্ক এবং লিখিত পরীক্ষায় হলো ১৫+১৫। তাহলে ১৫+১৫ কত মার্ক হলো? ৩০ মার্ক। তাহলে এমসিকিউতে ২০ কেউ এটা ক্যালকুলেশন করেননি এখন পর্যন্ত আমার মনে হয় না। এমসিকিউতে ২০ মার্ক, একটা সাবজেক্ট লিখিততে ৩০ মার্ক। টোটাল ৫০ মার্ক। আপনি বিলিভ করেন একদম ট্রু সেন্সে এমসিকিউ পরীক্ষা আমাদের ১০০ মার্ক, এদিক দিয়ে লিখিত পরীক্ষা আমাদের ১০০ মার্ক। টোটাল ২০০ নম্বরের পরীক্ষা, ২০০ মার্কের পরীক্ষা। এই ২০০ মার্ক থেকে শুধুমাত্র একটা সাবজেক্ট আপনি যদি দেওয়ানি কার্যবিধি ভালো করে পড়ে ফেলেন তাহলে এখান থেকে আপনাকে কমন পড়তেছে হচ্ছে কত? এইখান থেকে কমন পড়তেছে হচ্ছে আপনার শুধু ৫০ মার্ক। একটা সাবজেক্ট থেকে আপনি পাচ্ছেন ৫০ মার্ক। আর বাকি যে ৬ টা সাবজেক্ট আছে সেখান থেকে পাচ্ছেন হচ্ছে আপনি ১৫০ মার্ক। তার মানে ৪ ভাগের ১ ভাগ এক সাবজেক্ট থেকেই পাচ্ছেন।
তার মানে এই সিপিসি যদি আমরা ভালো করে পড়ে ফেলি, এমসিকিউতে 20, লিখিততে 30, টোটাল 50। তার মানে 4 ভাগের 1 ভাগ আমরা হচ্ছে একটা সাবজেক্ট থেকে পাচ্ছি। আর বাকি 6 টা সাবজেক্ট পড়ে হচ্ছে ওই 3 ভাগ পাচ্ছি। তার মানে সত্যিকার অর্থেই যারা এক চান্সে আইনজীবী হতে চান, আপনাদের অবশ্যই লিখিত পরীক্ষায় পাস করার জন্য অবশ্যই দেওয়ানি কার্যবিধিকে ভালোবাসতে হবে। আজকে থেকে আপনাদের যত ভালোবাসা আছে, যা কিছু আছে, আপনারা যারা সত্যিকার অর্থেই এক চান্সে আইনজীবী হতে চান, যত কিছু লিখতে মনে চায়, যাই লিখেন সবকিছু লিগ্যাল পেজে লিখবেন। মানে আপনাদের যারা অ্যাডভোকেট হতে চান, আপনাদের বাকি জীবনটা হচ্ছে লিগ্যাল পেজের সাথে পড়ে আছে। বিলিভ করেন মামলা লিখা থেকে শুরু করে মামলা লিখবেন, ড্রাফটিং করবেন, জামিন চাবেন। যেমন আগামী রবিবার আমার ৪-৫ টা শুনানি আছে। একটা জামিন শুনানি আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে একটা আপনার হচ্ছে জেরা আছে, একটা সাক্ষী আছে। এই যে পিটিশন গুলো দিচ্ছি, তারপরে হচ্ছে শুনানি করতেছি, যাই করতেছি, সবকিছু কিন্তু আমরা লিগ্যাল পেজে করতেছি। তার মানে আপনার লিখিত পরীক্ষায় আপনি যখন বসবেন, সেই লিখিত পরীক্ষায় আচ্ছা নয় ভয়েস চ্যাট অফ করব। ওকে, ওকে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে আছে এখন। জি, আমরা যেখানে ছিলাম। জি। তাহলে আমরা একটা সাবজেক্ট পড়ে এই দেওয়ানি কার্যবিধি পড়ে আমরা 50 মার্ক পাচ্ছি। দেন দ্বিতীয়ত হলো আমাদের যা কিছু লেখার আছে, আমাদের যেটাই লিখতে মন চাবে, আমরা সবকিছু কোথায় লিখব? আমরা সবকিছু লিখব হচ্ছে আমাদের যা কিছু আছে। যে আপনাদের যাদের বয়স হচ্ছে আমি বুঝতে পেরেছি। আপনারা WhatsApp এ কলে যুক্ত আছেন। আপনারা যারা WhatsApp এ কলে যুক্ত আছেন, হ্যাঁ? ইয়েস, WhatsApp এ কলে যুক্ত আছেন। ওইখান থেকে আপনারা দয়া করে ওই কলটা কেটে দেন WhatsApp এর কলটা। তাহলে আপনাদের আর সমস্যা হবে না। যাদের মানে আওয়াজ মনে হচ্ছে। জাস্ট WhatsApp এ দেখেন উপরের দিকে কল দেয়া আছে, ওই কল অপশনটা কেটে দেন। তাহলেই হবে। WhatsApp থেকে বের হয়ে আসেন, আপনাদের আর ক্লাস শুনতে সমস্যা হবে না। আশা করি কামরুজ্জামান ভাই ওকে, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? জি। ওকে। দ্বিতীয়ত হলো আপনার যত ভালোবাসা আছে, যা কিছু আছে, আপনি যা কিছু লিখবেন সবকিছু লিগ্যাল পেজে লিখবেন। আবারও বলতেছি, ওই আমরা আমরা কি করতাম জানেন? ইউনিভার্সিটিতে পড়ার সময় আজাদ প্রোডাক্ট অনেকেই নাম শুনেছেন। বায়তুল মোকাররমের অপোজিটে পল্টনে ওইখানে ছোট, ছোট দোকান আছে। অনেক কিছু বিক্রি করে। কলম বিক্রি করে, বই বিক্রি করে, ডায়েরি বিক্রি করে। ওইখানে ছোট, ছোট খাতা পাওয়া যেত। আ একেবারেই ছোট, ছোট ওই আপনার খাতাগুলো খুব সুন্দর হতো। পেজগুলি খুব ভালো হতো। ৳20 করে সেল করত। আমরা ওই খাতাগুলোতে লিখতাম। ওই যে ডাক্তারের যে প্রেসক্রিপশন ফ্রি খাতাগুলো পায় না? ওগুলো উনারা বিক্রি করে দিত। হ্যাঁ? ওগুলো আমরা ৳20 ৳30 করে নিয়ে আসতাম। ওগুলোতে ভার্সিটিতে লেখালেখি করতাম। তাহলে আপনারা যারা সত্যিকার অর্থেই আইনজীবী হতে চান, অ্যাডভোকেট হতে চান, ওগুলো থেকে আজকে থেকে আপনার লেখা বন্ধ। ওগুলোতে লিখে আপনার স্বপ্নটা আপনি নষ্ট করবেন না। কারণ আপনি যখন লিখিত পরীক্ষার হলে বসবেন, বিলিভ করেন এইরকম একটা পেজ দেয়া হবে আপনাকে। এই যে এরকম প্রশ্ন। আর বিশাল বড় একটা খাতা দেয়া হবে, বিশাল বড় খাতা। ওই খাতা দেখেই আপনি লিখিত পরীক্ষার হলে আপনি ভয় পেয়ে যাবেন। আপনার কাছে মনে হবে যে, এত বড় খাতা? আমি তো এই খাতা কখনো দেখিই নাই। ওইখানেই আপনার লিখিত পরীক্ষা শেষ। তাহলে আজকে থেকে আপনারা যা কিছু লিখবেন লিখিত পরীক্ষায় পাস করার জন্য যাই পড়াশোনা করবেন সবকিছু আপনারা হচ্ছে এই যে লিখিত খাতা আছে এটা নীলক্ষেতে পাওয়া যায়। আপনারা যেখান থেকে বই কিনেন, বইয়ের যে লাইব্রেরি গুলো আছে সেখানে হচ্ছে এই লিখিত খাতাগুলো বিক্রি করে। আপনারা জাস্ট যারা ঢাকার বাহিরে আছেন উনারা হচ্ছে
ফোন করলেই হবে যে আমার লিখিত খাতা লাগবে, গিয়ে বললেই হবে যে হাইকোর্ট, জজ কোর্ট পারমিশন লিখিত খাতা লাগবে। ওই খাতাগুলো আপনাদেরকে দিয়ে দিবে অনলাইন। ওগুলো আপনারা সংগ্রহ করবেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনারা হচ্ছে ওইখানেই লেখালেখি করবেন। এমসিকিউ পরীক্ষার পড়াশোনা আপনারা ওইখানে লিখেই প্র্যাকটিস করেন না। সমস্যা কি? এবং লিখিত পরীক্ষায় পাস করার জন্য যেটা করতে হবে স্পষ্ট লিখতে হবে। আমাদের সমস্যা হলো আমাদের অনেকের আছে হাতের লেখা খুবই সুন্দর কিন্তু পড়া যায় না। তাহলে আপনার হাতের লেখা অনেক সুন্দর কিন্তু পড়া যায় না। ওইটা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আপনার হাতের লেখা সুন্দর না খারাপ এটা ডাজন্ট ম্যাটার। আপনার হাতের লেখা পড়া যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা এটা হলো ম্যাটার। আপনি যা লিখতেছেন আপনি নিজেই পড়তে পারেন না, শুধু ঘুরাইছেন পেঁচাইছেন, সঠিকই লিখেছেন ধরেন। কিন্তু পড়া যাচ্ছে না। না পড়তে পারলে কিন্তু কাজ হবে না। তার মানে আপনাকে যেটা করতে হবে স্পষ্ট লিখতে হবে। হাতের লেখা খুব বেশি সুন্দর হতে হবে বিষয়টা এরকম না। স্পষ্ট লিখলেই হবে। অর্থাৎ সবাই আপনারা স্পষ্ট লিখবেন। ওকে। লিখিত পরীক্ষায় ইনশাআল্লাহ আপনাদের আরেকটা বিষয় বলে দেই, যতগুলো সেকশন লিখবেন, সেকশনের নিচে সুন্দর করে আন্ডারলাইন করবেন। লিখবেন হচ্ছে ধারা ৩ তামাদি আইন, হ্যাঁ? তারপরে ভিতরের বিষয়গুলো লিখলেন, সেই শিরোনামটা সুন্দর করে আন্ডারলাইন করে দিবেন। আরেকটা বিষয় হলো লিখিত পরীক্ষায় যে প্রবলেমটা হয় কেস রেফারেন্সের, বিলিভ করেন আমরা যারা অ্যাডভোকেট হয়েছি এত কঠিন পরীক্ষায় আমি একটা কেস রেফারেন্সও লিখিত পরীক্ষার খাতায় লিখি নাই। কারণ ভাই আমরা এত ব্রিলিয়ান্ট হইনি সেই ডিএলআর এর যে কেস রেফারেন্স, সেই ডিএলআর এর কেস রেফারেন্স মুখস্থ করব। দেন আবার সেগুলি লিখিত পরীক্ষার খাতায় লিখে আসবো। এত ব্রিলিয়ান্ট আমরা হই নাই। এমনিতেই তো আমাদের সেকশন মনে থাকে না। যে সেকশন সকালে পড়েছি বিকালেই মনে নেই। তাহলে সেই ডিএলআর কিভাবে মনে থাকবে আমাদের কেস রেফারেন্স বলেন তো? আমরা কেস রেফারেন্স পড়েছি এভিডেন্স এক্ট থেকে। সেই এভিডেন্স এক্টের কেস রেফারেন্স আমরা গিয়ে হচ্ছে লিখে দিয়ে আসছি হচ্ছে কিসে? তামাদি আইনে বা সাক্ষ্য আইনে। বা সাক্ষ্য আইনের ডিএলআর আমরা লিখতেছি হচ্ছে ফৌজদারিতে। এরকম কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আপনার কেস রেফারেন্স নিয়ে মাথা নষ্ট করার কিছু নেই। আপনারা ফ্র্যাকশন ঠিক রাখবেন। ফ্র্যাকশন ঠিক রেখে ফ্র্যাকশন ওয়াইজ হচ্ছে সুন্দর করে উত্তর করার চেষ্টা করবেন। স্পষ্ট লিখবেন। আমি আপনাদেরকে যেহেতু আমাদের এমসিকিউ প্লাস রিটেন বেস, আপনাদের রিটেনের জন্য অবশ্যই আলাদা ক্লাস থাকবে এবং আলাদা ক্লাস নিচ্ছি আমরা একাডেমিক পেজে নিশ্চয়ই পেয়েছেন এবং সেই ক্লাসে আমরা হচ্ছে প্রবলেম কোয়েশ্চেন এবং মুসাবিদের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের ক্লাস নেব। ইনশাআল্লাহ সর্বোপরি আপনারা এখানে আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাই লিখিত পরীক্ষায় পাস করবেন। স্বপ্ন পূরণেই আমরা ২ ধাপ এগিয়ে গেলাম। আমাদের আর ১ টি ধাপ বাকি আছে ভাইভা। সাধারণত ভাইভাতে কেউ ফেল করে না। সবাই ভাইভাতে পাস করে। এখন আপনি ধরেন একটা কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আপনার সেলারি ৩.৫ লাখ, ৪ লাখ টাকা আপনার সেলারি। আপনি আপনার স্বপ্ন অ্যাডভোকেট হওয়া, অ্যাডভোকেট হবেন। আপনার গাড়ির সামনে আপনারা হচ্ছে এই যে এরকম একটা নেম প্লেট আপনারা ইউজ করবেন। অ্যাডভোকেট। হ্যাঁ? এরকম একটা নেম প্লেট ইউজ করবেন। আপনার বাড়ির সামনে একটা নেম প্লেট ইউজ করবেন। হুম? আপনার আলাদা করে একটা সম্মান বৃদ্ধি পাবে। সেজন্য আপনি অ্যাডভোকেট হতেছেন। নট ফর প্র্যাকটিস। এখন ভাইভা বোর্ডে আপনি গিয়েছেন। ভাইভা বোর্ডে বসেছেন, ওইখানে বিচারপতিরা আছেন। এখানে যারা বিচারপতি হয়েছেন সুপ্রিম কোর্টে, ওনারা কিন্তু সবাই আমাদের মতোই আগে আইনজীবী ছিলেন। আইনজীবী থেকেই মেক্সিমাম কি হয়েছেন? বিচারপতি হয়েছেন। কিছু আছে আপনার হচ্ছে সেশন জজ বা ডিস্ট্রিক্ট জজ থেকে বিচারপতি হয়েছেন। মেক্সিমামই কিন্তু আইনজীবী থেকে বিচারপতি হয়েছেন। তাহলে ওনারা আপনার চেহারা দেখে আপনি অনেক দামি পারফিউম মেখে গেছেন। সেইরকম ড্রেস। ওনারা দেখেই বুঝে ফেলেছে যে আপনি প্র্যাকটিশনার না, আপনার চেহারার মধ্যে কোনো অভাব নেই। এবং দামি পারফিউম মেখে গেছেন। ওনারা আপনাকে ধরে ফেলেছে শুরুতেই এবং এমনভাবে প্রশ্ন করেছে যে আপনি বা বাধ্য হয়েছেন উত্তর দিতে যে, "না স্যার আমি তো কোর্টে যাই না। আমি একটা কোম্পানিতে জব করি। খুব ভালো পোস্টে আছি।" তার মানে তো আপনি অ্যাডভোকেট হওয়ার পর প্র্যাকটিস করবেন না। ঠিক আছে আপনি আসতে পারেন। তার মানে আপনি ভাইভাতে ফেল। তাহলে ভাইভাতে পাস করার জন্য আপনার একটা সাবমিশন থাকবে। আমরা যেভাবে জজ সাহেবের সামনে সাবমিশন রাখি ঠিক সেইভাবেই আপনি ভাইভা বোর্ডে একটা সাবমিশন রাখবেন। অনেকে আছে ভাইভা বোর্ডে আসবে যাবে, আসবে যাবে। কয়েকজনকে বাজিয়ে দিবে। তাহলে আপনার সাবমিশনটা এটাই থাকবে যে মৃত্যুর আগে সেই খাটিয়াতে উঠার আগে আমার স্বপ্ন হলো আইনজীবী হওয়া, অ্যাডভোকেট হওয়া। আমি সেই স্বাদ নিয়ে তারপরে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। তার মানে আপনার সাবমিশন থাকবে যে আমি যদি সনদ পাই বার কাউন্সিলের, কোর্ট আর কোনদিন মিস হবে না এবং আমি রেগুলার কোর্টে অতীতেও যাচ্ছি, এখনো যাই, ভবিষ্যতেও যাব। আমি এই পেশায় নিজেকে ব্রত করব। এটা যদি আপনি ধরেন আপনাকে ১০ টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করল, আপনি একটা কোয়েশ্চেনের উত্তরও পারলেন না। কিন্তু জাস্ট আপনি ভাইভা বোর্ডকে বুঝাতে স্যাটিসফাই হয়েছেন যে আপনার জীবন, আপনার ব্রত, আপনার সবকিছু হলো ওকালতি। আপনি যদি সনদ পান বাকি জীবনটা আপনি সেটার জন্য উৎসর্গ করবেন। মানুষের সেবা করবেন যেহেতু সেবামূলক পেশা। আপনি ভাইভাতে পাস। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো আপনার যে সিনিয়র আছেন
হয়তোবা কোর্টের সিনিয়রের সাথে আপনার এখন পরিচয়ও নেই। আপনার সিনিয়র আপনাকে দেখলে আপনি যে তার জুনিয়র এটা চিনতেও না পারেন। মানে চিনেন না আপনাকে ভালো করে। জাস্ট একদিন এসেছিলেন গিয়ে বার থেকে ফ্যাক্টর জমা দিয়ে দিয়েছেন। এখন আপনাকে ওই মুখ চিনেও চিনে না। হতে পারে এরকম। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার সিনিয়র সম্পর্কে ভালো করে আপনি জেনে যাবেন। হয়তোবা এমন হতে পারে আপনার সিনিয়র দেশের একজন নামকরা আইনজীবী। ওই সিনিয়রকে আপনার যে ভাইবা বোর্ডে যারা বিচারপতি আছেন উনারা ভালো করে চিনেন। এখন আপনি সিনিয়রের নাম বলার সাথে, সাথে তাই নাকি আপনার সিনিয়র এরকম স্যার? তো বলেন তো উনার এরকম, এরকম। এখন আপনি তো একদম হাবা হয়ে বসে আছেন ভাইবা বোর্ডে। কারণ সিনিয়র সম্পর্কে আপনি জানেন না। কোথা থেকে জানবেন? কারণ আপনি তো কোর্টেই যান নাই। তাহলে আপনাকে যেটা করতে হবে লিখিত পরীক্ষার পর আপনারা যে কয়টা দিন সময় পাবেন, সেই কয়টা দিন আপনাকে রেগুলার কোর্টে যাতায়াত করতে হবে। কোর্টে আসা যাওয়া করতে হবে। হ্যাঁ? সিনিয়রের সাথে আপনাকে রেগুলার যোগাযোগ রাখতে হবে। সিনিয়র সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে। এখন সিনিয়র সম্পর্কে আপনাকে আইডিয়া নেওয়ার পর আপনার বার সম্পর্কে আইডিয়া নিতে হবে। আপনার বারের সভাপতি, বারের সেক্রেটারি, বারের স্ট্যান্ডিং কমিটিতে কারা, কারা আছে সেই কমিটির সম্পর্কে আপনি একটা আইডিয়া নিবেন। আর ফাইনালি হলো আপনার কোর্ট সম্পর্কে। আপনার কোর্টের ডিস্ট্রিক্ট জাজ কে, তারপর হলো অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ মানে হচ্ছে এডিশনাল সেশন জাজ, তারপরে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনার কোর্টের সিজেএম কে? সিজেএম সম্পর্কে খুব বেশি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করেন। সিজিএম সম্পর্কে অর্থাৎ আপনার কোড সম্পর্কে আপনি ভালো করে জেনে যাবেন। ইনশাআল্লাহ ভাইবা বোর্ডে যদি আপনি এতটুকু সাবমিশন রাখতে পারেন যে আপনার জীবনের সবকিছুই হলো এই সনদ। এই সনদ পাওয়ার পর আপনি রেগুলার কোর্ট প্র্যাকটিস করবেন। আপনি অন্য কোনো পেশায় জড়িত হবেন না। আপনি একজন রেগুলার অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করবেন। দেন আপনি ভাইবা বোর্ডে ইনশাআল্লাহ ভাইভাতে পাস করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলেই এমসিকিউতেও পাস করবেন, রিটেনেও পাস করবেন এবং ভাইভাতে পাস করে আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে। স্বপ্ন পূরণে আপনারা যারা পবিত্র দায়িত্ব, আমি মনে করি পবিত্র দায়িত্ব অনেকে ভর্তি হয়েছেন কিন্তু। আপনারা অনেকেই ভর্তি হয়েছেন আমাদের এই কোর্সে। হয়তো অনেকে আজকে ক্লাসে জয়েন হননি যেহেতু ফ্রি ক্লাস। স্বপ্ন পূরণে আপনারা যারা আমার কাছে পবিত্র দায়িত্ব হস্তান্তর করেছেন, আমি কথা দিচ্ছি আপনারা যেহেতু পবিত্র দায়িত্ব হস্তান্তর করেছেন আপনাদের ক্যারিয়ারের প্রশ্ন। আমি অ্যাডভোকেট মামুনের পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুল আল মামুনের পক্ষ থেকে যেহেতু পবিত্র দায়িত্ব বলতেছি, সেই দায়িত্বের জায়গায় বিন্দু পরিমাণ কোনো ছাড় হবে না। আমি আমার যেই এডমিটেড গ্রুপ আছে আপনারা আপনাদের যারা ভর্তি হয়েছেন আপনাদেরকে নিয়ে নতুন করে এডমিটেড গ্রুপ খুলবো। সেই এডমিটেড গ্রুপে আমরা যেভাবে রুটিন দিয়েছি সেভাবে কোর্স কন্টিনিউ করব। পাশাপাশি আপনারা অতিরিক্ত অনেক ক্লাস পাবেন। যতটুকু বলেছি তার চেয়ে বেশি পাবেন ইনশাআল্লাহ, কম নয়। এবং আপনারা যারা রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার ক্লাস করবেন, ইনশাআল্লাহ আপনারা সবাই আইনজীবী হবেন এবং আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি আবারও বলতেছি আপনারা যারা দায়িত্ব হস্তান্তর করেছেন, পবিত্র দায়িত্ব, পবিত্র দায়িত্বের জায়গায় আমার জায়গা থেকে কখনো দায়িত্বের জায়গায় কোনো ত্রুটি হবে না। এবং যেহেতু আমাদের 3rd সেশন মানে ৩য় বৎসর চলতেছে একাডেমির, ইতিপূর্বে ২ টা দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। আশা করি এইবারও আমি আমার জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনারা যারা আমার নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন সেই পবিত্র দায়িত্ব, আমার সেই দায়িত্ব আমি যাতে সঠিকভাবে পালন করতে পারি সুস্থ থেকে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের ২ টা সেশন। তো ১ম সেশনে আপনাদের ছিল যে পদ্ধতিতে পড়াশোনা করলে আপনারা এক চান্সে আইনজীবী হতে পারবেন। আসলে ১ ঘন্টার উপরে হয়ে গেছে। এই ১ টা ঘন্টা যারা মনোযোগ সহকারে শুনেছেন, আশা করি আপনার ভবিষ্যৎ যেই স্বপ্ন, আমার দেখবেন হোয়াটসঅ্যাপে লেখা আছে যে, "স্বপ্ন যতক্ষণ পূর্ণতা না পাচ্ছে আরামের ঘুমকে ত্যাগ করুন।" এখন পর্যন্ত আমি প্রতিদিন পড়াশোনা করি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমার চেম্বারে এসেছেন, দেখেছেন যে আমি একেবারে শূন্য থেকে আলহামদুলিল্লাহ এখন ২ টা চেম্বার হয়েছে, নিজের ব্যক্তিগত গাড়ি হয়েছে, সবই হয়েছে। এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। স্বপ্ন যতক্ষণ পূর্ণতা না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আরামের ঘুমকে ত্যাগ করুন। আপনাদের স্বপ্ন পূরণে আমি পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। আপনাদের হয়তোবা অনেকেরই কোয়েশ্চেন আছে। আপনাদের কোয়েশ্চেন গুলো অবশ্যই করার সুযোগ দিব। তার আগে একটু পড়ে নেই। আপনারা যদি সবাই একটু অনুমতি দেন, যেহেতু আমরা বলেছি যে তামাদিয়ানের উপর একটা ক্লাস নিবো। আসলে কিভাবে আমাদের ক্লাস হয় সেটাও তো আপনাদের একটা জানার বিষয় আছে। হয়তোবা অনেকেরই ধৈর্যের একটু হচ্ছে, অনেক সময় হয়ে গেছে। তারপরে আরেকটু ধৈর্য ধরে যে আমরা কিভাবে ক্লাসগুলো নেই। সেটা হয়তোবা একটু নিয়ে নিন। ঠিক আছে? আমরা তাহলে ২য় সেশন শুরু করতেছি। সবাই শেষ পর্যন্ত ইনশাআল্লাহ যুক্ত থাকবেন। আর আমাদের এই ফাউন্ডেশন কোর্সে একটি অফার চলমান আছে। অফারে অনেকেই ভর্তি হয়েছেন।
আমাদের এই পরবর্তী এমসিকিউ পর্যন্ত এই ক্লাস চলমান থাকবে এবং শেষে আপনারা একটা রিভিশন কোর্সও পাবেন। সেই রিভিশন কোর্সটা যাদের আর্থিকভাবে সমস্যা থাকবে তাদেরকে আমি একেবারেই ফ্রি করে দিব। রিভিশন কোর্সেও আপনারা হচ্ছে এড হতে পারবেন। এবং আমরা দুর্দান্ত একটি সময় আগামী এমসিকিউ পরীক্ষা পর্যন্ত পার করব। যদিও আমাদের আ পরবর্তী এমসিকিউ পর্যন্ত ক্লাস হবে, কিন্তু এখানে আমরা এমসিকিউ প্লাস রিটেন ২ টাই ইনশাআল্লাহ আমরা পড়ব। সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা 2nd সেশন শুরু করতেছি। আমরা হচ্ছে তামাদিনের উপর একটা ফ্রি ক্লাস নিচ্ছি। সবাই যুক্ত থাকবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ক্লাসের মেথড কিভাবে হয়, কিভাবে আমরা ক্লাস নেই সেটা একটু দেখে যান। ওকে, আমরা শুরু করতেছি। আপনাদের সবাইকে গ্রুপে শেয়ার করেছি। তামাদিনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা সবাইকে গ্রুপে শেয়ার করেছি। আপনারা এটা ফ্রি পেয়ে যাবেন এবং দেওয়ানি কার্যবিধির যে পিডিএফ আছে সর্বশেষ সংশোধনী সহ সেটাও আপনাদেরকে গ্রুপে শেয়ার করেছি পাবলিক গ্রুপে। এই ২ টা আপনারা এমনিতেই ফ্রি পেয়ে যাচ্ছেন। আর যারা ভর্তি হবেন আপনাদেরকে নিয়ে নতুন করে এডমিটেড গ্রুপ খোলা হবে। সেই গ্রুপে আমরা সবগুলো হচ্ছে একসাথে ইনশাআল্লাহ দিয়ে দিব। ওকে, আমরা শুরু করতেছি। তামাদি আইন ১৯০৮। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবাই। জি। ওকে, আমরা শুরু করতেছি। তামাদি আইন ১৯০৮। আমাদের যে বার কাউন্সিলের যে ৭ টা সাবজেক্ট আছে, এই ৭ টা সাবজেক্টের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমাদের তামাদি আইনটা মোটামুটি অন্যান্য সাবজেক্টের তুলনায় সহজ। আমরা আ যেকোনো সাবজেক্ট পড়ার আগে আমরা কিন্তু সবচেয়ে বেশি যেটা চেষ্টা করি ওই বিষয়টাতে, ওই সাবজেক্টটাতে আসলে কি বুঝাতে চেয়েছে, কি বলেছে ওই সাবজেক্টটাতে। হ্যাঁ? সবাই শুনতে পাচ্ছি কিনা? না, লাইন কেটে গেছে। আচ্ছা, ইমরান ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে কি? একটু যদি মেসেজে অপশনে আমাকে জানিয়ে দিতেন। স্ক্রিন শেয়ারটা হয়েছে কিনা? জি, ঠিক আছে। থ্যাংক ইউ। আমরা শুরু করতেছি। ওকে। যেকোনো সাবজেক্ট পড়ার আগে, যেকোনো সাবজেক্ট হোক, হ্যাঁ? যেকোনো সাবজেক্ট পড়ার আগে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই সাবজেক্টটাতে আসলে কি বুঝাতে চেয়েছে? ওই সাবজেক্টটার যেই অন্তর্নিহিত ইঙ্গিতটা আসলে কি? ওইটা আমাদেরকে বুঝতে হবে। হুম? আমরা যদি আ না বুঝে শুধু যদি মুখস্থ করি যেটাকে বলা হয়,
হ্যাঁ, মুখস্থ করলে কিন্তু আমরা বুঝবো না। আমাদের আসলে একটা সাবজেক্ট আমরা পড়বো। পড়ার আগে ওই সাবজেক্টটাতে কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একেবারেই যদি আমরা ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি, আমরা গল্প আকারেই তামাদিনটা পড়তেছি। ধরেন রহিম সাহেব এবং করিম সাহেব ২ জন ব্যক্তি এই নামে যদি কেউ থেকে থাকেন, আমি ১ম এই দুঃখ প্রকাশ করতেছি। এই নামের যদি ক্লাসে কেউ থেকে থাকেন, জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। ধরেন রহিম সাহেব আ ১০% জমিতে ভোগ দখলে আছেন। এখন রহিম সাহেব ১০% জমিতে ভোগ দখলে থাকা অবস্থায় উনি অন্যায়ভাবে সেই সম্পত্তিটিকে করিম সাহেব কর্তৃক বেদখল হলেন। আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিয়েছি। যেহেতু ক্লাস অনেকেরই কঠিন মানে কোয়েশ্চেন জাগতে পারে, হ্যাঁ? তাহলে আপনাদের রহিম সাহেব ১০% জমিতে ভোগ দখলে ছিলেন। এখন করিম সাহেব কর্তৃক অন্যায়ভাবে বেদখল হয়েছেন। তাহলে বেদখল যদি হয়ে যায়, রহিম সাহেব এই ক্ষেত্রে আপনারা একটু আইনগত পরামর্শ দিবেন। এক্ষেত্রে রহিম সাহেব কি করতে পারবেন? এরকম পরিস্থিতিতে? বলেন তো আপনারা? আনমিউট করার সুযোগ আছে। কি করতে পারবেন? জি, ইফতেখার ভাই বলেন। স্যার দখল পুনরুদ্ধারের জন্য আর্জি করতে পারবে। দখল দখল পুনরুদ্ধারের মামলা পুনরুদ্ধারের জন্য জি, থ্যাংক ইউ ভেরি মাচ। দখল পুনরুদ্ধারের জন্য কি করতে পারবেন? জি, দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। জি, মামলা করবেন। থ্যাংক ইউ। ইফতার উদ্দিন ভাই মামলার কথা বলেছেন। কি করতে পারবেন? দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে এই যে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, সেটা কোন আইনে করবেন? করবেন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায়। তাহলে আবারও বলতেছি গল্পটা। ধরেন রহিম সাহেব ১০% জমিতে কি আছেন? ভোগ দখলে আছেন। এখন ভোগ দখলে থাকা অবস্থায় উনি ১০% জমি থেকে কি হলেন? অন্যায়ভাবে বেদখল হলেন। তাহলে এই যে উনি ১০% জমি থেকে অন্যায়ভাবে বেদখল হলেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে কি করতে হবে? করিম কর্তৃক বেদখল হলে ওনাকে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে সেই দখল পুনরুদ্ধারের মোকদ্দমা উনি কোন আইনে করতে পারবেন? উনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি করতে পারবেন? ৯ ধারা। মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে ৮ ধারার যে মোকদ্দমাটা, এটা কতদিনের মধ্যে দায়ের করতে পারবেন? এটা দায়ের করতে পারবেন হচ্ছে তামাদিনের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বৎসরের মধ্যে। আর ৯ ধারার যে মামলাটা, এই মামলাটা উনি কতদিনের মধ্যে দায়ের করতে পারবেন? তামাদিনের অনুচ্ছেদ ৩ এ বলা আছে ৬ মাসের মধ্যে করতে পারবেন। তার মানে এই তামাদিন আমাদের কি কাজে লাগতেছে? আবার আরেকটা গল্প বলি শুনেন। একদম ট্রু সেন্স এ সবাই একটু বোঝার চেষ্টা করি। যদিও আসলে আপনাদের মনোযোগের লেভেল কোথায় আছে সেটা আমি জানি না। একটু বোঝার চেষ্টা করি। ধরেন রহিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে করিম সাহেব রড দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফাটায় দিল। তাহলে মাথা যদি ফাটায় দেয় মামলা হবে কোন আইনে? বলেন তো? মামলা হবে হচ্ছে দ্বারাই দণ্ডবিধিতে মামলা হবে। কোন আইনে মামলা হবে? দণ্ডবিধিতে মামলা হবে। দণ্ডবিধির কত ধারায় মামলা হবে? দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হবে। তাহলে দণ্ডবিধিতে যদি মামলা হয়, একেবারে ট্রু সেন্স এ বোঝার চেষ্টা করি। তাহলে বিচার হবে কোন আইনে? দণ্ডবিধিতে মামলা হলে বিচার হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইন ১৮৭৫। তার মানে মামলা হবে দণ্ডবিধিতে, আপনার হচ্ছে ট্রায়াল হবে হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। আর প্রমাণ হবে হচ্ছে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। আর এখন যদি এরকম হয় যে রহিম সাহেব জমিতে দখলে ছিল, ১০% জমিতে দখলে ছিল। কিন্তু ওনাকে অন্যায়ভাবে করিম সাহেব কর্তৃক বেদখল করা হয়েছে। তাহলে এরকম পরিস্থিতিতে রহিম সাহেব কি করতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় বা ৯ ধারায় মামলা দায়ের করতে পারবেন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় অথবা স্যার ৯ ধারায় যদি মোকদ্দমা দায়ের হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার বিচার হবে কোন আইনে? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে তামাদি আইন কোথায়? তামাদি আইন আমাদের কিসের জন্য করতে হবে? তামাদি আইন বলেছে এই যে রহিম সাহেব সম্পত্তি থেকে বেদখল হলেন, তাহলে বেদখল হলে ওনাকে কি করতে হবে? আপনার ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী ১২ বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। এবং অনুচ্ছেদ ৯ অনুযায়ী ৬ মাসের মধ্যে কি করতে হবে? ৬ মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। জি বলেন। স্যার পেনাল কোডের স্যার 447 এন্ড 427 অনুযায়ী স্যার বেদখলের জন্য বা অবৈধ অনুপ্রবেশের জন্য স্যার সেটাও করতে পারবে। এটা কি সেটা ক্রিমিনাল লায়াবিলিটি। সেটাও করতে পারবে ইমরান ভাই। কিন্তু সাধারণত জমি থেকে বেদখল হলে যেহেতু সিভিল লায়াবিলিটি,
সিভিল আদালতে মামলা জি করাটাই স্যার, সবচেয়ে বেটার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে মামলা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। বিচার হবে কোন আইনে? সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি মামলা হয়, বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে। আর প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে তামাদি আইন আমরা কেন পড়বো? তামাদি আইন আমাদেরকে বলে দিচ্ছে, এই যে আপনি বেদখল হয়েছেন, আপনাকে কি করতে হবে? 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তার মানে এই তামাদি আইন আমাদেরকে একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। কিসের সময়সীমা বেঁধে দিচ্ছে? মামলা করার, আপিল করার, দরখাস্ত দায়ের করার একটা কি করতেছে আমাদেরকে? টাইম বা সময়সীমা বেঁধে দিচ্ছে। তাহলে এই যে একটা বিবাদ তৈরি হলো, হুম? এই যে একটা বিবাদ তৈরি হলো, তাই না? রহিম এবং করিমের মধ্যে। সেই বিবাদটা যাতে কি হয়? সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই বিবাদ নিয়ে যাতে দীর্ঘদিন কি না করা লাগে? দীর্ঘদিন আপনাকে ঝামেলা পোহাতে না হয়। এই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। তাহলে তামাদি আইন আমাদের কেন? তামাদি আইন হলো আমি যদি একেবারেই ট্রু সেন্সে বলি যে একটা বিবাদ যদি তৈরি হয় সেই বিবাদটা যাতে যথাসময়ে শেষ হয়ে যায়। এই নিয়ে যাতে আমাদের দীর্ঘদিন কষ্ট করা না লাগে, ঝামেলা পোহাতে না হয় সেই কারণেই কিন্তু আমাদের এই তামাদি আইন। ওকে, তাহলে আমরা তামাদি আইন থেকে আমাদের এমসিকিউ পরীক্ষায় হলো 10 মার্ক। এখানে একেবারেই বেসিক কিছু বিষয় আছে। সেলিম ভাই একটু খুলে দেন তো। গুরুত্বপূর্ণ বিষয় আছে, গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই তথ্যগুলোতে আমরা পড়াশোনার চেষ্টা করব। আচ্ছা, দেন নিয়ে আসুন। ওকে। তাহলে আমরা যদি আ বেসিক কিছু পড়ার চেষ্টা করি। এখানে হলো তামাদি আইন কত সালের আইন? আমরা যে তামাদি আইন পড়তেছি এটা রেখে দেন, হ্যাঁ? এদিকে রেখে দেন। ওকে। তাহলে তামাদি আইন কত সালের আইন? আমরা যে তামাদি আইন পড়তেছি, তামাদি আইন হলো ১৯০৮ সালের আইন। তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? এই যে গুরুত্বপূর্ণ তথ্য বা বেসিক যে বিষয়গুলো আছে, এগুলো আপনারা কিভাবে পড়বেন? আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে পড়বেন। আমাদের একটা আ যারা আমাদের লয়ের আইনের ছাত্র আছি, আমাদের একটা কমন একটা সমস্যা। সেই সমস্যাটা হলো আমরা আসলে ধারা বা সেকশন মনে রাখতে পারি না। এটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা। পড়লে মনে হয় যে পারি, পরে আর মনে থাকে না। তাহলে সেটা মনে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই একমাত্র প্যারাসিটামল ট্যাবলেট। এই সেকশন মনে রাখার। তাহলে অবশ্যই লিখে পড়তে হবে। আপনারা এই যে গুরুত্বপূর্ণ বিষয় বা যে এখানে যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনারা লিখে পড়েন তাহলে আপনাদের ইনশাআল্লাহ পরবর্তী যেই এমসিকিউ পরীক্ষা আছে সেই এমসিকিউ পরীক্ষা পর্যন্ত মনে থাকবে। আচ্ছা, তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় হচ্ছে ১৮৫৯ সালে। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে এবং ১৮৫৯ সালের যে তামাদি আইন এবং আসছে যে তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় কত সালে? তামাদি আইন সর্বপ্রথম বিধিবদ্ধ হয় হচ্ছে ১৮৫৯ সালে এবং ১৮৫৯ সালের যে তামাদি আইন সেটা কার্যকর হয় কবে থেকে? ১৮৫৯ সালের তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১৮৬২ সালে। বর্তমান আমরা যে তামাদি আইন পড়তেছি, এই তামাদি আইন কার্যকর হয় কবে থেকে? অর্থাৎ ১৯০৮ সালের যে তামাদি আইন, সেটা কার্যকর হয় কবে থেকে? সেটা কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আলাদা করে পড়ানোর কিছু নেই। এগুলো জাস্ট আপনারা অবশ্যই পড়ার সময় খাতায় লিখে পড়বেন। আচ্ছা, একটু এড করে দেই। আমাদের এই তামাদি আইন ১৯০৮ সালের আইন এবং দেওয়ানি কার্যবিধি সেটাও ১৯০৮ সালের আইন। তামাদি আইন কার্যকর হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি। দেওয়ানি কার্যবিধিও কার্যকর হয় হচ্ছে ১৯০৯ সালের ১লা জানুয়ারি থেকে। তামাদি আইনে মোট ধারা কয়টি ছিল? এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন হয় যে তামাদি আইনে মোট ধারা কয়টি? তাহলে উত্তর হবে ৩২ টি। আর যদি এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন হয় যে তামাদি আইনে কয়টি ধারা বলবৎ আছে? তাহলে সেই ক্ষেত্রে উত্তর কি হবে? তামাদি আইনে বলবৎ আছে হচ্ছে ২৯ 29টি। টি ধারা। ভেরি গুড। এখনো মনোযোগ আছে আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তামাদি আইনের সবাই অন্যদিকে যদি মনোযোগ থাকে একটু ক্লাসে নিয়ে আসি। অল্প কিছু পড়াশোনা করি যেহেতু কষ্ট করে যুক্ত হয়েছেন, এতক্ষণ ধরে আমাকে শুনছেন। একটু মনোযোগটা নিয়ে আসি। তামাদি আইনে সর্বমোট কয়টি তফসিল ছিল? সর্বমোট তফসিল ছিল ৩ টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমানে বলবৎ আছে ১ টি। তামাদি আইনে মোট কতটি অনুচ্ছেদ আছে? তামাদি আইনে মোট ১৮৩ টি অনুচ্ছেদ আছে। এক ধারায় কি আছে? এক ধারায় আছে সংক্ষিপ্ত শিরোনাম, পরিসীমা, আরম্ভ। এক ধারাটা আপনাদের এমসিকিউর জন্য পড়তে হবে। একটু আগে যদি আমরা বেসিক বিষয় পড়ে ফেলেছি, এক ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোয়েশ্চেনটা আসতে পারে, সেটা হলো তামাদি আইন কবে থেকে কার্যকর হয়? এই কোয়েশ্চেনটা যদি চলে আসে আপনারা বলতে পারবেন না
যে বইয়ের বাইরে থেকে এসেছে, বই থেকে এসেছে। কিন্তু তামাদি আইন কার্যকর হয় কবে থেকে? তামাদি আইন কার্যকর হয় হচ্ছে ১/১/১৯০৯ থেকে কার্যকর হয়। ২ ধারায় ডেফিনিশন আছে, সংজ্ঞা আছে। আমরা বড় হয়ে গেছি সবাই, তাই না? এখন যে পরীক্ষাটা দিচ্ছি এটা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা, এটা হলো ক্যারিয়ারের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে আপনার ক্যারিয়ার হবে, আপনার নামের আগে ডেজিগনেশন যোগ হবে অ্যাডভোকেট, আইনজীবী। সব জায়গায় পরিচয় দিবেন, সবাই আপনাকে উকিল সাহেব বলে সম্বোধন করবে। দোকানপাট বিভিন্ন জায়গায় আপনাকে স্যার, স্যার বলে সম্বোধন করবে, সব জায়গায়। সম্মানটাই অন্যরকম। এখন বড় হয়ে গেছেন, এখন আর সংজ্ঞা পরীক্ষায় আসে না, কাকে বলে এগুলো আসে না। তাহলে ২ ধারা কি আমরা বাদ দিয়ে পড়বো যেহেতু ছোট সাবজেক্ট? ২ ধারাও আমরা পড়বো। ২ ধারায় এমসিকিউর জন্য পড়বো। কিভাবে পড়বো? খাতায় লিখবো। যাদের খাতা সামনে আছে লিখতে পারেন। খাতায় লিখবেন হচ্ছে ধারা ২। লিখেন সবাই। খাতায় লিখেন। কিভাবে পড়বেন? জাস্ট এমসিকিউর জন্য ধরিয়ে দিই। লেখেন ধারা ২ তারপরে ফার্স্ট ব্রেকেট দিবেন। ফার্স্ট ব্রেকেটে হচ্ছে লিখবেন হচ্ছে ১ সমান ২ এর ১ তারপরে সমান, সমান দিবেন। কি হবে? অ্যাপ্লিক্যান্ট লিখবেন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট বা দরখাস্তকারী। তারপরে লেখেন হচ্ছে ধারা ২ আবার ফার্স্ট ব্রেকেট দিবেন। ২ এর ২, ২ এর ২ কি আছে? বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময়পত্র। তারপর লিখবেন হচ্ছে ধারা ২ ফার্স্ট ব্রেকেট দিবেন। দিবেন হচ্ছে ৩, ২ এর ৩ কি আছে? ২ এর ৩ এ আছে বন্ড বা মুচলেকা। তাহলে আমাদের ২ এর ১ এ আছে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে যে বিল অফ এক্সচেঞ্জ এর সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? অপশনে দেয়া হলো ২ ধারা, অপশনে দেয়া হলো ২ এর ২ ধারা, অপশনে দেয়া হলো ৩২ ধারা, অপশনে দেয়া হলো ৩৩ ধারা। তাহলে আপনি তো ডেফিনিশন পড়েনইনি। কোথা থেকে উত্তর করবেন? তাহলে উত্তর কি হবে? ২ এর ২ এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ২ ধারা থেকে আমাদের সময় এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে যে সুখাধিকারের সংজ্ঞা তামাদি আইনের কত ধারায় আছে? ক নাম্বার অপশনে দেয়া ছিল ২৬, ক তে দেয়া ছিল ২৭, গ তে দেয়া ছিল ২৮ আর ঘ তে দেয়া ছিল ২ এর ৫। আমরা তো ঘ নাম্বার অপশন পড়িই নাই। আমরা ক নাম্বার অপশন ২৬ ওইটা পড়েছি আর চোখ বন্ধ করে ক বৃত্ত ভরাট করেছি। নেভার। তাহলে আমাদের উত্তর কি ছিল? উত্তর ছিল আপনাদের সংজ্ঞা আছে কোথায়? সংজ্ঞা আছে হচ্ছে আপনাদের আ ২ এর ৫ এ সুখাধিকারের সংজ্ঞা ২৬ ধারায় নেই। সুখাধিকারের সংজ্ঞা কোথায় আছে? সুখাধিকারের সংজ্ঞা আছে হচ্ছে ২ এর ৫ এ। তাহলে আমাদের ভরাট করা উচিত ছিল কি? ২ এর গহ। আমরা ভরাট করেছি হচ্ছে হ্যাঁ, ক। মানে গহ নাম্বার ভরাট করার কথা ছিল কিন্তু আমরা ক নাম্বার ভরাট করেছি। যাই হোক তাহলে এই ডেফিনিশন গুলো আমরা হচ্ছে এভাবে পড়ার চেষ্টা করব। ২ এর ১ দরখাস্তকারী, ২ এর ২ বিল অফ এক্সচেঞ্জ, ২ এর ৩ বন্ড বা মুচলেকা, ২ এর ৪ ডিপেন্ডেন্ট বা বিবাদী, ২ এর ৫ ইজমেন্ট রাইট বা ব্যবহার সত্ত্ব। এটা আপনাদের লিখিত পরীক্ষার জন্য প্রয়োজন। যে ব্যবহার সত্ত্ব এটা একটু আলোচনা করে দেই। সুখাধিকার, ব্যবহার সত্ত্ব বা ইজমেন্ট রাইট কাকে বলে? স্রষ্টা প্রদত্ত তামাদি আইনের ২ এর ৫ ধারা অনুযায়ী স্রষ্টা প্রদত্ত সকল অধিকারকে বলা হয় সুখাধিকার। যেমন আলো প্রবেশ ব্যবহার রাখার অধিকার, বাতাস প্রবেশ ব্যবহার রাখার অধিকার, পানি কিংবা পানিপথ ব্যবহার রাখার অধিকার। এই অধিকারগুলোই যদি এক নাগাড়ে বিনা বাধায় নিরবিচ্ছিন্নভাবে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিতে ১০ বছর ভোগ দখল করে সেখানে তার কি হয়? সেখানে তার সুখাধিকার তৈরি হয়। তারপরে আছে কি ২ এর ৬, ২ এর ৬ কি আছে? ফরেন কান্ট্রি বা বিদেশ। ২ এর ৭ এ আছে কি? সরল বিশ্বাস। ২ এর ৮ এ হচ্ছে বাদী। ২ এর ৯ প্রমিসরি নোট বা অঙ্গীকারপত্র। ২ এর ১০ মোকদ্দমা বাস্তুর। ২ এর ১১ ট্রাস্টি বা ওসি। আপনারা এই এমসিকিউর জন্য এগুলো পড়ার সময় অবশ্যই ইংলিশ সহ পড়বেন। এখানে যে ইংলিশ গুলো আছে সে ইংলিশ সহ পড়বেন। ডেফিনিশন কাকে বলে না পড়লেও চলবে। এখান থেকে জাস্ট আপনারা ২ এর ৫ বা সুখাধিকারের ডেফিনিশনটা পড়বেন। কারণ যেহেতু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে সুখাধিকার বলতে কি বুঝেন? ব্যক্তিগত সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয়, সরকারি সম্পত্তিতে কিভাবে সুখাধিকার অর্জিত হয় এই প্রশ্নগুলো যেহেতু আসে, সেহেতু আপনারা হচ্ছে অবশ্যই ওইভাবে পড়ার চেষ্টা করবেন। ডেফিনিশনটা সুখাধিকারের ডেফিনিশনটা পড়বেন। এখন আসি ৩ ধারা। এই তামাদি আইনের হচ্ছে মূল ধারা ৩ ধারা। সবার ধৈর্য আছে তো? একটু রেসপন্স করবেন। আনমিউট করা আছেন সবাই। ধৈর্য আছে তো সবার? জি স্যার আছে। ভেরি গুড। ৩ ধারা। তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা কি হবে? তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ হবে। একেবারেই ট্রু সেন্সে যদি বলি, আমাদের এই তামাদি আইনের ধারা ৪ থেকে ২৫ ধারা এবং তামাদি আইনের যে ১ম তফসিল আছে,
সে প্রথম তফসিলে কয়টি অনুচ্ছেদ আছে? ১৮৩টি অনুচ্ছেদ আছে। সেই ১৮৩টি অনুচ্ছেদের মধ্যে ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত যেই মামলা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে আমাদের এই তামাদিনে। এবং ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত যেই আপিল দায়েরের তামাদির মেয়াদ আমাদের এই তামাদিনে বলে দেয়া আছে। এবং ১৫৮ থেকে ১৮৩ পর্যন্ত আমাদের এই দরখাস্ত দায়েরের যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে। অর্থাৎ আমাদের এই তামাদিনে মামলা, আপিল, দরখাস্তের যে তামাদির মেয়াদ বলে দেয়া আছে। সেই তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করেন, তাহলে ফলাফল কি হবে বলেন তো? ফলাফল হলো খারিজ হয়ে যাবে। কি হবে? খারিজ হবে। তাহলে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দায়েরকৃত মামলার ফলাফল কি? ফলাফল হলো খারিজ। এই ক্ষেত্রে এইবারও ৩ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে যে অপর পক্ষ আপত্তি দেয়নি। আপনি তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাদী পক্ষে মামলা করেছেন। বিবাদী পক্ষ তামাদির বিষয়ে আপত্তি দেয়নি। তারপরেও কি আদালত মামলা খারিজ করে দিবেন? হ্যাঁ, অপর পক্ষ, বিবাদী পক্ষ আপত্তি যদি নাও দেয়, তারপরে হচ্ছে আদালত মামলা খারিজ করে দিবেন। তাহলে এখান থেকে এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা আসে, তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দায়েরকৃত মামলার ফলাফল কি? দায়েরকৃত মামলার ফলাফল হলো খারিজ। তার মানে ডিসমিসাল অফ সুট ইট ইজ ইনস্টিটিউটেড আফটার পিরিয়ড অফ লিমিটেশন। অর্থাৎ তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর মামলা, আপিল দরখাস্ত করলে সেটা খারিজ হয়ে যাবে অপর পক্ষ আপত্তি না দিলেও। তাহলে আমাদের লিখিত পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন হয় যে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মামলা খারিজ, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করুন। তাহলে আমাদের ব্যতিক্রম কোথায় আছে? ব্যতিক্রম আছে হচ্ছে ৫ ধারায় এবং হচ্ছে সরাসরি ব্যতিক্রম আছে ৫ ধারায় এবং সরাসরি ব্যতিক্রম আছে হচ্ছে ১৪ ধারায়। তাহলে আমরা ব্যতিক্রম দেখি। এই ৩ ধারায় বলতেছে যে তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেউ যদি মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করে, সেটার ফলাফল হলো কি? সেটার ফলাফল হলো খারিজ। কিন্তু ৫ ধারায় বলতেছে যে আপনার কন্টিনিউশন অফ ডিলে, এক্সটেনশন অফ টাইম, এক্সটেনশন অফ পিরিয়ড, অর্থাৎ তামাদির সময়সীমা বৃদ্ধি, বিলম্ব মার্জনা মওকুফ। তার মানে এই ৫ ধারাটাকে আমরা বলতে পারি সরাসরি ৩ ধারার বিপরীত। যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন, উপযুক্ত কারণে আপনি তামাদির মেয়াদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। ধরেন আপনি একটা আপিল করার তামাদির মেয়াদ ছিল ৩০ দিন। আপনি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি। কেন পারেননি ভাই? আপনি অত্যন্ত পরিমাণ অসুস্থ ছিলেন। আপনি যে কোর্টে আসবেন, আপনার জন্ডিস হয়েছিল। আপনি বিছানা থেকে উঠতে পারতেন না। আপনার শরীর অত্যন্ত দুর্বল ছিল। তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি যে বিষয়গুলো আছে, হ্যাঁ? আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, অন্যান্য দরখাস্ত। এই ৫ টা বিষয়ে আদালত কি করতে পারেন? আদালত সময়সীমা কিন্তু বৃদ্ধি করতে পারেন। তাহলে সময়সীমা বৃদ্ধি, তামাদির সময়সীমা বৃদ্ধি, বিলম্ব মার্জনা মওকুফ কোথায় আছে? ৫ ধারায়। তাহলে ৫ ধারাটা হলো কি? সরাসরি ৩ ধারার বিপরীত। তাহলে আমাদের এই ৫ ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? এটা আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে। ৫ ধারায় কন্ডোনেশন অফ ডিলে আদালত কোন ক্ষেত্রে করবেন না? তাহলে হবে সেটার উত্তর কি হবে? দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রে। তাহলে দেওয়ানি মূল মোকদ্দমার ক্ষেত্রে কিন্তু ৫ ধারার বিধান কি হবে না? প্রযোজ্য হবে না। অর্থাৎ দেওয়ানি মূল মামলার যে তামাদের মেয়াদ আমাদেরই তামাদি আইনে বলে দেয়া আছে, সেই সময়ের মধ্যেই আপনাকে দেওয়ানি মূল মোকদ্দমা করতে হবে। এরপরে আদালতে করলে সেটা খারিজ হয়ে যাবে। তাহলে আমাদের ৫ ধারায় বলতেছে দেওয়ানি মূল মোকদ্দমা ব্যতীত বাকি ৫ টি বিষয়ে যদি আপনি আদালতকে স্যাটিসফাই করতে পারেন, সেই ক্ষেত্রে আদালত আপনাকে সময়সীমা বৃদ্ধি করতে পারেন। এখন আসি ৪ ধারা। আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, তাহলে আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, সেক্ষেত্রে করণীয় কি? আপনার ধরেন একটা আপিল দায়েরের তামাদির মেয়াদ হলো ৩০ দিন। একটা আপিল কত দিনের মধ্যে দায়ের করতে হবে? একটা আপিল দায়ের করতে হবে ৩০ দিনের মধ্যে। এখন ৩০ দিন যেদিন হবে সেদিন হলো আজকে শুক্রবার। শুক্রবার পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা কবে দায়ের করতে পারবেন? আপনি রবিবার দিন কিন্তু দায়ের করতে পারবেন। অর্থাৎ আদালত বন্ধ থাকা অবস্থায় যদি তামাদির মেয়াদ শেষ হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত যেদিন খুলবে সেদিন কিন্তু তা আপনি দাখিল করতে পারবেন। এবং এই ক্ষেত্রে বিচারক যদি ছুটিতে থাকেন, সেই দিনটিও কি হবে? সেই দিনটিও আদালত বন্ধ ছিল বলে গণ্য হবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এখন আসে লিগ্যাল ডিসেবিলিটি। আপনাদের আর খুব বেশি কষ্ট দিব না। আগামীকালকে আপনাদের দেওয়ানি কার্যবিধির উপর একটি ক্লাস আছে। আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছিলেন সবাই আগামীকালকের সে দেওয়ানি কার্যবিধির ক্লাসে যুক্ত হবেন। ইনশাআল্লাহ আপনারা আজকে তো পড়াইতে পারিনি, জাস্ট আলোচনা করেছি। আপনাদের যাদের দেওয়ানি কার্যবিধিতে প্রবলেম আছে আশা করি কালকের ক্লাসের পর
আপনাদের দেওয়ানি কার্যবিধিতে আর কোনো প্রবলেম ইনশাআল্লাহ থাকবে না। আমরা লিগ্যাল ডিসেবিলিটিটা পড়িয়ে দিচ্ছি। সেকশন 6 কেউ একজন আনমিউট আছেন, কিছু বলবেন? স্যার আমার একটা কোশ্চেন হলো স্যার কি কারণে লিমিটেশন পিরিয়ড সরিয়ে গেলেও স্যার মামলা গ্রহণ করতে পারে স্যার? সেগুলো আমরা পড়ব। একেবারে প্রথমেই যদি আমরা বলি, যদি প্রতারণা থাকে তামাদিনের 18 ধারা মূল মামলার ক্ষেত্রে, ঠিক না? মূল মামলার ক্ষেত্রেই তো বলেছি নাকি? মূল মামলার ক্ষেত্রে হলো 18 ধারা প্রযোজ্য যদি প্রতারণা থাকে। তারপরে হচ্ছে আপনার ১ নম্বরে হলো প্রতারণা বলতে পারেন। তারপরে হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটিস এর গ্রাউন্ড আছে, যেমন ৬ ধারা, ৭ ধারা, পাগল ছিলেন, নাবালক ছিলেন। এই গ্রাউন্ডেও কিন্তু মূল মামলার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। আর এগুলো আমরা পর্যায়ক্রমে করব। লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা, সেকশন 6 মিট করে দেই সবাই। লিগ্যাল ডিসেবিলিটি কয়টি বা বৈধ অপারগতা কয়টি? লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা হচ্ছে ৩টি। কি কি? পাগল, নাবালক এবং জড়বুদ্ধ। এই ৬ ধারা আপনাদের এমসিকিউ, রিটেন, ভাইভা পর্যন্ত ইম্পর্টেন্ট। এই ৬ ধারা থেকে আপনাদের সব জায়গায় কোশ্চেন হয়। লিগ্যাল ডিসেবিলিটির এই ৬ ধারার ৪টা সাবসেকশন আছে। ৪টা সাবসেকশনই আমাদের সুন্দরভাবে পড়তে হবে। তাহলে ৬ এর বলা আছে, যখন একজন ব্যক্তির মামলা, কার্যধারা বা ডিক্রি জারির দরখাস্ত বা আবেদন করার তামাদির মেয়াদ গণনা শুরু হয়, ওই সময় ওই ব্যক্তি যদি পাগল, নাবালক, জড়বুদ্ধ থাকে, অর্থাৎ আইনগতভাবে অপারগ থাকে, তাহলে একজন ব্যক্তির মামলা করার কারণ উদ্ভব হয়েছে। এখন যখন উনার মামলা করার কারণ একেবারে ট্রু সেন্সে বলি, ধরেন হচ্ছে রহিম সাহেবের একটা মামলা করার কারণ উদ্ভব হয়েছে, কিন্তু রহিম সাহেব হলেন আপনার আইনগতভাবে অক্ষম, অর্থাৎ উনি নাবালক। তাহলে এই ক্ষেত্রে উনার তামাদির মেয়াদ গণনা মূল মামলাই, কিন্তু ইমরান ভাইয়ের কোশ্চেনের উত্তর মূল মামলাই, কিন্তু উনি নাবালক। তাহলে সেই ক্ষেত্রে উনার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? উনার যখন নাবালকত্বের অবসান ঘটবে। এটা কোথায় বলা আছে? ৬ রেখে বলা আছে যে একজন ব্যক্তির মামলা করার অধিকার অর্জন হয়েছে, কিন্তু ওই সময় ব্যক্তি যদি আইনগতভাবে অপারগ থাকে, পাগল, নাবালক, জড়বুদ্ধ থাকে, তাহলে তিনি যতদিন আইনগতভাবে অপারগ থাকবেন, পাগল, নাবালক, জড়বুদ্ধ থাকবেন, ততদিন ওনার মামলা করার তামাদির মেয়াদ গণনা কি থাকবে? তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। ৬ বলা আছে যে আচ্ছা, এখানে একটা উদাহরণ আছে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট উদাহরণটা। ক নাবালক থাকাকালে নৌকার ভাড়াদের মামলা করার অধিকার প্রাপ্ত হয়, ইহার ৪ বৎসর পর সে সাবালক হয়। তাহলে কখন নৌকার ভাড়াদের মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছে? আপনার নাবালক থাকাকালীন সময়ে। ইহার ৪ বৎসর পর সে নাবালক থেকে সাবালক হয়েছে। তাহলে এই ক্ষেত্রে সে কখন মামলা করতে পারবে? সে যখন নাবালক থেকে সাবালক হয়েছে, সেদিন থেকে সে মামলা করতে পারবে। সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। তাহলে সাবালক হওয়ার তারিখ থেকে ৩ বছরের মধ্যে সে যেকোনো সময় কি করতে পারবে? মামলা দায়ের করতে পারবে। ৬ বলা আছে যে একটি অপারগতায় থাকাকালীন যদি আরেকটি অপারগতায় পতিত হয়, ধরেন একজন ব্যক্তি প্রথমে নাবালক ছিল, একেবারেই ট্রু সেন্সে, ঠান্ডা মাথায়, যদিও মাথা এখন ঠান্ডা আছে কিনা জানি না, অনেকের হয়তোবা ধৈর্য সহকারে শুনতেছেন। ধরেন একজন ব্যক্তি রহিম সাহেব, উনি প্রথমে নাবালক ছিলেন, নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছিল। এখন নাবালক থাকাকালেই তিনি কি হয়ে গেছেন? নাবালক থাকাকালেই তিনি পাগল হয়ে গেছেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রথমে উনি নাবালক ছিলেন, অর্থাৎ একটি অপারগতায় থাকাকালীন আরেকটি অপারগতায় পতিত হয়ে গেছেন। তাহলে প্রথমে উনি নাবালক ছিলেন, নাবালক থেকে উনি পাগল হয়ে গেছেন। তাহলে ৬ বলতেছে যে এক্ষেত্রে উভয় অপারগতা দূর না হওয়া পর্যন্ত তামাদির মেয়াদ গণনা বন্ধ থাকবে। তাহলে উনার এই নাবালকত্ব এবং পাগল উভয় অপারগতা অবসানের পর তামাদির মেয়াদ গণনা কি হবে? তামাদির মেয়াদ গণনা শুরু হবে। ৬ বলা আছে, যদি কোনো ব্যক্তি অপারগতা দূর না হতেই মৃত্যু হয়, তাহলে একেবারেই ট্রু সেন্সে যদি বলি, উদাহরণ সহকারে ধরেন একজন ব্যক্তি প্রথমে নাবালক ছিল, নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালেই উনি কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন। এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। তাহলে এই যে উনি প্রথমে নাবালক ছিলেন, নাবালক থেকে পাগল হয়েছেন, পাগল অবস্থায় মারা গেছেন। এই যে সময়টুকু ৬-৩ ধারা অনুযায়ী, এই সময়টুকু তামাদির মেয়াদ গণনা থেকে বাদ যাবে, বাদ যাবে, বাদ যাবে। এখন যিনি মামলা করবেন উনি তো মারা গেছেন। তাহলে কে মামলা করবে? ৬-৩ বলেছে, যার মামলা করার অধিকার অর্জন হয়েছে সে যদি মারা যায় অপারগত থাকা অবস্থায়, তাহলে তার যে বৈধ প্রতিনিধি আছে, সেই বৈধ প্রতিনিধি কি করতে পারবে? মামলা করতে পারবে। তার মানে উনি মারা যাওয়ার পর উনার যে বৈধ প্রতিনিধি আছে তাদের ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আর ৬-৪ যে বিষয়টা বলা আছে, পাগলের গোষ্ঠী পাগল, নাবালকের গোষ্ঠী নাবালক।
তার মানে আমরা ৬ এর ৩ এ বলতেছি একেবারেই ট্রু সেন্সে একজন ব্যক্তি প্রথমে নাবালক ছিল। নাবালক থাকাকালে উনার মামলা করার অধিকার অর্জন হয়েছে। এখন নাবালক থাকাকালে তিনি কি হয়েছেন? নাবালক থাকাকালে তিনি পাগল হয়েছেন। এখন পাগল অবস্থায় উনি মারা গেছেন। মারা যাওয়ার পর কে মামলা করবে ৬ এর ৩ এ? উনার বৈধ প্রতিনিধি। এখন বৈধ প্রতিনিধিও পাগল। মানে পাগলের গোষ্ঠী পাগল। এখন বৈধ প্রতিনিধিও যদি পাগল থাকে, বৈধ প্রতিনিধিও যদি নাবালক থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওনারা কি পাবেন? ৬ এর ১ এবং ৬ এর ২ এর যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু ওনারা পেয়ে যাবেন। সবাইকে অনেক, অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতক্ষণ ধরে শুনছিলেন। আসলে আমি খুব বেশি পড়তে পারিনি। আগামীকালকে আপনাদের একটা ক্লাস আছে। সেখানে আমরা ইনশাআল্লাহ ভালো করে পড়ব। আশা করি আপনারা আমরা কিভাবে পড়ি সেই মেথড সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনারা এরকম ৭ টা পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সব সাবজেক্টের লেকচার শিট আপনারা একসাথেই পেয়ে যাবেন। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এই কোর্স সম্পর্কে আপনারা এখন ইচ্ছা করলে কোয়েশ্চেন করতে পারেন।